এই ঘটনাটা ধরো আমি বছরখানেক আগে থেকে শুনছি, তো আমার জীবনে কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এবং ঘটছে। আচ্ছা, বর্তমানেও ঘটছে? বর্তমানেও ঘটছে। অনেক ছোট থেকে জিনিসটা শুরু হয়েছে, হয়তো এই ঘটনাটা যে ওকে আজীবন টানতে হতে পারে। সোমা তখন হয়তো ক্লাস 7 স্টুডেন্ট। বাড়ির খুব কাছে একটা কবরস্থান ছিল যেটা পরিত্যক্ত। খেলতে খেলতে ও এবং ওর চেয়ে ঠিক 1 বছরের ছোট একটি পাড়ার একটি মেয়ে, সে 6-এ পড়ে, দুজনে মিলে গিয়ে ওরা ওই কবরস্থানে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে ও ওই কবরটাকে জড়িয়ে ধরে বসে থাকে, ওই স্টোনটাকে জড়িয়ে ধরে বসে থাকে এবং ওকে জড়িয়ে ধরে পেছন থেকে ওই মেয়েটি। যে মানুষটি আমাদের দিকে এগিয়ে আসছেন, তিনি, তার যদি বলা হয় যে এনার 1000 বছর বয়স, তা বললেও বোধ হয় অত্যুক্তি হয় না। এত বয়স্ক মানুষ যে হতে পারে, মানে ওর চিন্তার বাইরে ছিল। এই সময় ও, বিশেষ করে ও সন্ধ্যার মুহূর্তটাতে ও ফিল করতো ওর ধার পাশে কেউ আছে। এরপর একদিন ওর মনে হলো যে এই জানলাটা খুললে আমি কাউকে দেখতে পাবো, এবং ও কিন্তু যথেষ্ট সাহসী মেয়ে। ও গিয়ে জানলাটা খুলে দেয় এবং জানলাটা খুলে সেই প্রথম ওর সামনে একটা কিছু দেখতে পায়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন বেশ কয়েকটা মারাত্মক ভৌতিক ঘটনা। কারণ আজকের এপিসোডে আমাদের সাথে আছেন মধুমিতা সেনগুপ্ত। মধুমিতা আন্টি যে ঘটনাগুলো আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাগুলো এতটাই ভয়ানক এবং এতটাই মারাত্মক যা আজকের এপিসোডকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। মোট কথা, আজকের পডকাস্ট আপনাদেরকে ভয়ের এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে, যেখান থেকে চাইলেও আজ রাত্রে আপনারা ফেরত আসতে পারবেন না। তো আশা করি বুঝতেই পারছেন আজকের এপিসোড ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট অথবা সেরা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো আন্টি। হ্যালো, কেমন আছো? ভালো আছি। গল্পওয়ালাতে ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে আমরা তোমার কাছ থেকে একটা নয় বেশ অনেকগুলো ঘটনা শুনবো। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি বেশ অনেক মাস ধরে তোমার ঘটনা শুনছি ফেসবুকের একটি বিখ্যাত গল্প বা ঘটনার গ্রুপে। থ্যাংক ইউ। তো আমার বেশ ভালো লাগে তোমার ঘটনা শুনতে। ইনফ্যাক্ট আমি অনেক ঘটনা শুনেওছি। আজকের ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই তাই তোমার জন্য। আই থিঙ্ক তুমি যে ক্যামেরার সামনে বসতে একটু নার্ভাস ফিল করছিলে, একটু ভয় পাচ্ছি না, যথেষ্ট, খুব বেশি। তো এইটা যাতে কেটে যায়, আরও বেশি কমফোর্টেবল হয়ে উঠতে পারো, তার আগে আমরা কিছু কথা বলবো। যে বেসিক্যালি এটা আমার জানারও ইচ্ছে যে এই যে গল্প বলার যে জার্নিটা তোমার, এই যে ঘটনা বা গল্প যে তুমি বলো, এই জার্নিটা শুরু হয় কোথায়? আমি এটা জানতে চাইছি। তার একটাই কারণ তুমি বেশ কিছু গল্প লিখেওছো, যেই বইগুলো প্রকাশিতও হয়েছে। তো এই জার্নিটা কোথায় শুরু হয়? প্রথমে আমি যখন সত্যিভূতের গল্প সদস্য হই, তখন আমি দেখতে থাকি। ওদের দেখতে দেখতে শ্রেয়া আচার্য, আচার্য সেনগুপ্ত, তো ওর বলাটা আমার খুব ভালো লাগে। এবং আরও বেশ কয়েকজন ছিলেন যারা এখন ওই গ্রুপে নেই।
তাদের বলাটাও আমার খুব ভালো লাগতো। তো তারপর আমি একদিন শ্রেয়াকে কন্ট্যাক্ট করি এবং বলি যে আমার কাছেও কিছু ঘটনা আছে, বিশেষ করে আমাদের একদম যদি ছোটোবেলা থেকে ধরি তাহলে আমাদের বাড়িতেই অনেক ধরনের ঘটনা নিয়ে আলোচনা হতো। তার মধ্যে ভূত একটা বা অলৌকিক এই নিয়ে আমার ঠাকুমা এবং বাবার কাছে আমরা অনেক পুরনো দিনের অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমি শুনেছি। তো সেইগুলো আমার কাছে ভালোই স্টক ছিল আর কি। তো আমি শ্রেয়ার সঙ্গে কথা বলি, তো শ্রেয়া বলে হ্যাঁ এসো। এবং যথারীতি প্রথমবার তো আমি প্রচণ্ডই ঘাবড়ে যাই ক্যামেরার সামনে, নিজের বাড়িতে বসে লাইভ করতে গিয়েও ভীষণ ভয়। তারপর এখন 3 বছরে মোটামুটি আমার অভ্যাস হয়ে গেছে। তো এই আমি একটু অবাক হয়ে যাই, কারণ যার ঘটনা আমি শুনি, ঠিক আছে, আমি প্রায়ই তোমার ঘটনা যেগুলো শুনি আমার কখনো মনে হয়নি যে তুমি নার্ভাস ফিল করো বা কিছু। এবার হয়তো বলতে বলতে কোথাও না কোথাও গিয়ে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে যেহেতু প্রথমবার তুমি পডকাস্টে এসছো, সেটা একটা বিশাল বড় ভয়ের জায়গা থাকে অনেকের ক্ষেত্রেই। বাট আমি সবাইকে একটা কথা বলি যে কখনো ভেবোই না সামনে ক্যামেরা আছে, তুমি আমাকে ঘটনা শোনাও, আমি সবাইকে শুনিয়ে দেবো। যতটা সম্ভব তোমার দিক থেকে তুমি হেল্প করেছো, থ্যাংক ইউ। একটু স্বাভাবিক হতে তো একটু সময় লাগে, একটু লাগেই। তো বলো। তো আজকে তুমি যে ঘটনাটা বলবে, কেন আমি এতগুলো কথা বললাম, কারণ জানো তো গল্প আর ঘটনার মধ্যে না অনেকটা পার্থক্য থাকে। অনেক পার্থক্য, নিজে বানিয়ে একটা বলা আর আরেকজন আমাকে তার জীবনের কোনো ঘটনা যখন বলছেন, সেটার আরেকটা দায়িত্ব থেকে যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ চান যে তিনি আড়ালে থাকবেন। কারণ এখনও তো আমাদের কাছে খুবই হাসির বিষয় এটা, ভূত বা এই নিয়ে যে কোনো লোকের সঙ্গে কথা বলতে গেলেই বেশিরভাগ মানুষই কিন্তু হেসে উড়িয়ে দেন। আমি এটা আছি কি নেই সেই তর্কে আমি যাচ্ছি না, এটা গল্পের মতো করেই আমি শুনি এবং সেটা আমার ভার্সনে আমি বলি। সেই ঘটনাটা যতটা তার কাছ থেকে শুনি বিকৃত না করে, এটাই। কেউ বেশিরভাগ অনেক ঘটনাই আমি এখানে বলেছি যেটা হয়তো তাদের পারিবারিক ঘটনা এবং সেটা একেবারে লুকানো ঘটনা, সেটা কখনো তারা কারোর কাছে বলেননি। আমার কাছে অনেক ভয়েসে অনেকেই পাঠান, যেহেতু গল্পটা বলি আমি মাঝে মাঝে জানতেও চাই। হয়তো একটা ঘটনা কেউ শুনছেন, তার রেফারেন্স টেনে বলেন যে আমার জীবনে এরকম একটি ঘটনা আছে, আমি তোমাকে জানাতে চাই। তো সেগুলো শুনে অবাক তো লাগেই। কত ধরনের অদ্ভুত ঘটনা ঘটে যার সত্যি জীবনেও তো কোনো ব্যাখ্যা থাকে না, আমাদের বিচার বুদ্ধি সেখানে কোনো কাজ করে না। তো আজকে আমরা কি ঘটনা শুনবো? এই ঘটনাটা ধরো আমি বছরখানেক আগে থেকে শুনছি। যিনি আমাকে বলেছেন তার নামও আমাকে এখানে বিশেষ কারণে উজ্জ্ব রাখতে হচ্ছে, আমি নামটা একটু পাল্টে দিচ্ছি, আমি বলবো তাকে সোমা। তো উনি যখন আমার এই প্রোগ্রামটা দেখেন, উনি বলছি মানে তার পজিশন দেখে আমি তাকে সম্মান দিয়ে সেই কথাটা জানাচ্ছি। ও আমার চেয়ে অনেকটাই ছোটো এবং আমি তাকে তুমি করেই বলি। তো ও আমাকে বলে যে দিদি তোমার এই প্রোগ্রাম আমি দেখলাম, তো আমার জীবনে কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এবং ঘটছে, সেই ঘটনাগুলো আমি তোমাকে পরপর জানাতে চাই। আচ্ছা, বর্তমানেও ঘটছে? বর্তমানেও ঘটছে। ওকে, বর্তমানেও ঘটছে। এটা একটা ধারাবাহিক একটা ব্যাপার এবং সেটা কিন্তু অনেক ছোট থেকে জিনিসটা শুরু হয়েছে। হয়তো এই ঘটনাটা যে ওকে আজীবন টানতে হতে পারে, ওর সেটাই বিশ্বাস। তো আমি শুনেছি এবং বেশ কিছু ঘটনার মধ্যে ওখানে আমি বলেওছি। তবে আজকে যে ঘটনাগুলো বলবো বেশিরভাগ কিন্তু আমি কখনো কোথাও বলিনি। একদম শুরু থেকে বলো কি হয়েছে। একদম শুরু থেকে বলছি। সেটা হচ্ছে সোমা তখন হয়তো ক্লাস 7 স্টুডেন্ট, ক্লাস 7ই হবে। তো ওরা সেন্ট্রাল ক্যালকাটার একটা জায়গায় ওরা থাকতো, আমি জায়গার নাম অবশ্যই বলবো না। বাড়ির খুব কাছে একটা কবরস্থান ছিল যেটা পরিত্যক্ত। তখন কিন্তু সেই কবরস্থানের ধারপাশের যে প্রাচীর সেগুলো ভেঙে গেছে, সেখানে কিন্তু আর কোনো কবর হয় না, অ্যাবান্ডান্ট হয়ে গেছে, একদম অ্যাবান্ডান্ট। তো সেখানে যা হয়, বাচ্চারা ছোট তো তারা, আর তখন এটা তো আরও ধরো আমি কম করে 35 বছর আগের ঘটনা বলছি, তখন তো বাচ্চারা খেলতো, আশপাশে ফাঁকা মাঠ ছিল, খোলা খেলার জায়গা ছিল।
এখন সেটা একেবারেই নেই, একদমই নেই। তো সেটার কিন্তু একটা অদ্ভুত আনন্দময় জীবন ছিল, মানে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। কিশোরীরাও খেলতো। তা ও যখন 7-এ পড়ে, ও একদিন তখন ওই হাইড অ্যান্ড সিক যে খেলাটা আর কি, সেটা খেলছে। ওরা খেলতে খেলতে ও এবং ওর চেয়ে ঠিক 1 বছরের ছোট একটি পাড়ার একটি মেয়ে, সে 6-এ পড়ে, দুজনে মিলে গিয়ে ওরা ওই কবরস্থানে ঢুকে পড়ে। কবরস্থানে ঢুকে পড়ে ওই যে স্টোনগুলো থাকে যেখানে তার নাম ঠাম ইত্যাদি খোদাই করা থাকে, সেটার এই কবরটার উপরে উঠে বসে সেটাকে জড়িয়ে ধরে। মানে সমাধিগুলো? হ্যাঁ, সমাধির উপর উঠে অত তো ছোট তো, এবং ওদেরকে নিশ্চয়ই বারণ করা হতো কবরস্থানে যাবে না, ওগুলো ধরবে না বা কিছু। সেটা তো না শোনার জন্য প্রবল ব্যাপারটা থাকে আর কি, কিছুতেই বড়দের কথা শুনবো না, এই ব্যাপারটা তো তখন ছোটবেলায় থাকে। তো যাই হোক, সেখানে ওদেরকে বহুবার বারণ করা হয়েছিল যে ওখানে যাবে না, কিন্তু ওদের লুকানোর জন্য ওটাই ওরা আদর্শ জায়গা হিসাবে বেছে নেয়। এবং সেখানে গিয়ে ও ওই কবরটাকে জড়িয়ে ধরে বসে থাকে, ওই স্টোনটাকে জড়িয়ে ধরে বসে থাকে, এবং ওকে জড়িয়ে ধরে পেছন থেকে ওই মেয়েটি। তাতে যেদিক দিয়ে ওদের পাড়ার থেকে বাচ্চারা এসে ঢুকবে ওদেরকে কিন্তু দেখতে পাবে না বলেই ওদের বিশ্বাস। সামনে কিছু গাছটা, ছোট ছোট গাছটাছ রয়েছে, এর মধ্যে ওরা বসে আছে। তো বসেই আছে, হয়তো মিনিট 3-4 হয়ে গেছে, ওদের কেউ খুঁজতে ওখানে কেউ আসেনি। এর মধ্যে ওরা শোনে ওদের ডান দিক থেকে, আগেই বলেছি প্রাচীর ভাঙা, এবং ওখান দিয়ে বেশ কিছু লোকজন কিন্তু যাতায়াত করতো, শর্টকাট। সেই দিকে ওরা কিছু ওই শুকনো পাতার উপরে মানুষ যদি হাঁটে তাহলে যে এরকম খচমচ খচমচ আওয়াজটা হয়, সেই জন্য দুজনেই ফিরে তাকিয়েছে ওই দিকটাতে। তাকিয়ে ও আমাকে বলেছে, দিদি আমি এত ভয় জীবনে পাইনি। আচ্ছা, এত ভয় কখনো পাইনি। যে মানুষটি আমাদের দিকে এগিয়ে আসছেন, তিনি, তার যদি বলা হয় যে এনার 1000 বছর বয়স, তা বললেও বোধহয় অত্যুক্তি হয় না। তার কারণ সারা মুখ যেন বলিরেখায়, মানে এত বয়স্ক মানুষ যে হতে পারে, মানে ওর চিন্তার বাইরে ছিল। এবং ওই কবরস্থানের ভেতরে, কবরস্থানে উনি ঢুকছেন, ওকে ওকে, বাইরের প্রাচীর দিয়ে উনি ঢুকছেন, এবং সেই ভদ্রমহিলার এরকম খাটো করে উঁচু করে শাড়ি পরা, দেখলেই বোঝা যাচ্ছে যে দরিদ্র মানুষ হবেন। তো মাথায় বেশ কাঠের বোঝা। কিন্তু ওদেরকে দেখার পরে, ভদ্রমহিলা যখন ঢুকছিল তখন অন্যদিকে তাকিয়েছিল, দেখেনি, কিন্তু দুজনেই যখন তাকিয়েছে, হয়তো ভয় পেয়ে ওদের গলা দিয়ে কিছু একটা আওয়াজ বেরিয়েছে। ও ভয় পেয়েছে, এবং পেছনে যে বসেছিল সেও কিন্তু ওকে আঁকড়ে ধরেছে। সেও তো বাচ্চা, ওকে আঁকড়ে ধরেছে। এত ভয়ঙ্কর একজন মহিলার মুখটা দেখে ওরা ভয় পেয়েছে। তার উপরে যেটা হলো, তিনি ভীষণ রেগে গেলেন। ওদের উপস্থিতিটা হয়তো তার কাছে একেবারেই কাম্য ছিল না। উনি ওদেরকে ওখানে আশাও করেননি, ভীষণ রেগে বলে। এবং সেই রাগটা শুধু রাগ নয়, একটা কুটিল দৃষ্টি, যেন ওদেরকে ভস্ম করে দেবে আর কি। ভীষণ ভয়ঙ্কর মুখ করে তাকায়, এবং সে ওদের পাশ দিয়ে এরকমভাবে পেছন দিয়ে চলে যায়। এবং চলে যাওয়াটা অবধি কিন্তু মেয়েটি তত দূর অবধি ও কিন্তু মনে নেই। যখন সাইড দিয়ে পাস করছে অজ্ঞান হয়ে যায়। তো যখন এগিয়ে আসেন, ভদ্রমহিলা যখন ওদের কাছে এগিয়ে আসেন, সে কিন্তু পাশ দিয়ে, মানে পেছন দিক দিয়ে চলে যান। সেটা ওই মেয়েটি দেখেছে, কিন্তু ও কিন্তু তার আগে অজ্ঞান হয়ে যায়। সোমা অজ্ঞান হয়ে যায়। যখন ও জ্ঞান ট্যান ফেরে, তখন ও বিছানার মধ্যে শুয়ে রয়েছে। সবাই উৎকণ্ঠিত, সমস্ত পরিজন সবাই ওকে ঘিরে ঠিরে রয়েছে। ডাক্তারে দেখিয়ে বলেছে হ্যাঁ। কিন্তু এই ছোট মেয়েটিও কিন্তু বলেনি যে ওখানে একজন এসেছিল বা কিছু। সে বলে ও অজ্ঞান হয়ে গেছে, জানে যে একটা ভীষণ জোর বকাটকা খাবে ওরা। এরপর যে ঘটনাটা ঘটে সেটা ও পরে জানতে পেরেছে, কিন্তু যেহেতু ওটা ইমিডিয়েট পরের দিনের ঘটনা, সেহেতু আমি বলে রাখি যে ওই যে মেয়েটি, যে ক্লাস 6-এর স্টুডেন্ট, সে তার বাবার সঙ্গে, ওদের বাড়ির সামনে ট্রাম চলতো, স্কুলে যাচ্ছিল, বাসে চেপে স্কুলে যাচ্ছে। কিন্তু বাস থেকে ও যখন উঠতে যায়, ওর বাবা পেছনে ছিলেন। ওর যেটা ফিলিংস হয়েছে যে ওকে কেউ ধাক্কা দিল, বাস থেকে ওকে কেউ ধাক্কা দেয়। আচ্ছা। এবং ও কিন্তু ট্রাম লাইনের উপর ছিটকে পড়ে, এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে স্বাভাবিক ব্যাপার, যা যা চিকিৎসা করার তার চিকিৎসা হয়।
এদের বাড়ির যে ঘটনাটা হলো, সোমার বাড়ির যে ঘটনাটা ঘটলো, পর ডাক্তার চেঞ্জ করা হলো, কিন্তু ওর জ্বর কমলো না এবং ও কিছুই খেত না। ওর খাওয়ার মানে কোনো খিদের ওর কোনো অনুভূতি ছিল না। ও ভুগলো প্রায় 6 মাস জ্বরে। জ্বরটা যে কিসের জ্বর কোনো ডাক্তার মানে ওখানে ওরা সমস্ত হসপিটাল থেকে সমস্ত যা ওদের করার সমস্ত দিক দিয়ে বাবা মা চেষ্টা করেছেন, কিন্তু ওটা ধরাই পড়লো প্রায় 5.5 মাসের মাথায় ধরা পড়লো ওটা টাইফয়েড। কিন্তু সেটা এতদিন কেন ধরা পড়েনি, বহু ব্লাড টেস্ট হয়েছে, বহু কিছু যা হওয়ার সব কিছুই হয়েছে, কিন্তু এটা ধরা পড়েনি। মেয়েটি যখন প্রায় যায় অবস্থা তখন সেটা ধরা পড়ে এবং তারপর যথারীতি ঠিকঠাক সঠিক পদ্ধতিতে যখন চিকিৎসা হয় তখন সে উঠে বসে। এর মধ্যে যেটা হলো, ও কিন্তু সারা বছরটা ওর মানে ও তো যেতে পারলো না, প্রায় 6 মাস যেতে পারলো না, সেই জন্য ওর ইয়ার লস হলো পড়াশোনার দিক দিয়ে। ও তারপরের পরবর্তী ক্ষেত্রে ও যখন বিছানা থেকে উঠলো তখন ও অসম্ভব দুর্বল, ভীষণ দুর্বল হয়ে গেল। কিন্তু এই যে যখন ও বিছানা থেকে উঠলো, স্বাভাবিকভাবেই এতদিন বাবা মা একদম ঘিরে ছিলেন, মেয়ে একটু সুস্থ হয়েছে, তারাও এবার বাইরের কাজ করতে শুরু করেন, অন্যান্য তাদেরও তো সবই কাজ থাকে। এইবার যখন ও একা থাকার মতো পরিস্থিতিটা আসলো, কিছু সময় ওকে একা থাকতে হচ্ছে, মা হয়তো কাজে ব্যস্ত, বাবা অফিসে গেছেন বা এই ধরনের কিছু। এই সময় ও বিশেষ করে ও সন্ধ্যার মুহূর্তটাতে ও ফিল করতো ওর ধার পাশে কেউ আছে। আচ্ছা, এই কিন্তু ও প্রথম ফিল করতে শুরু করে যে ওর ধার পাশে কিছু একটা, কিন্তু সেটা যে কি সেটাও বুঝতে পারছে না, ও কারোর উপস্থিতি টের পেত। এরপর একদিন ওর মনে হলো যে এই জানলাটা খুললে আমি কাউকে দেখতে পাবো, এবং ও কিন্তু যথেষ্ট সাহসী মেয়ে, ও গিয়ে জানলাটা খুলে দেয় এবং জানলাটা খুলে সেই প্রথম ওর সামনে একটা কিছু দেখতে পায়। সেটা হচ্ছে একটি কালো অবয়ব, সেটা কিন্তু মানুষের অবয়ব, কিন্তু যদি সেটা একটা খুব কালো ধোঁয়া দিয়ে তৈরি হয় তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো ঠিক তাই, এবং ও অসম্ভব ভয় পেয়ে যায়। কিন্তু ও এটা বোঝে আমি এই জিনিসটা যে দেখছি বা দেখলাম, এটা নিয়ে যদি আমি মা বাবাকে বলি উল্টো আমি ভীষণ জোরে বকা খাবো যে তুমি ভুল দেখছো বা কিছু। বাড়িতেও ছোট ভাই আছে, তো কিন্তু এই জিনিসটা ওর সাথে প্রায়ই হতে শুরু করলো, এবং ও যেটা উপলব্ধি করতো যে ও হয়তো বসে রয়েছে একা, কিছু একটা পড়াশোনা করছে বা কিছু হচ্ছে, ওর মনে হচ্ছে ঠিক পেছনে কি আমি ঘুরলেই তাকে দেখতে পাবো, এবং ও কিন্তু মাঝে মাঝে তাকে দেখতেও পেয়েছে। এই জিনিসটা যখন ওর কাছে খুব অসহ্য হয়ে যায়, ঠিক এই সময় একদিন কোনো একটা বিয়ে বাড়ি বা কিছু থাকে, বাবা মা সেখানে যান, বেশ অনেকটা সময়ের জন্যে বাবা মা ভাই ছিল না, ও ঠাকুমার কাছে ছিল। ও এবার দেখলো যে কারোর কাছে যদি আমি না বলি তাহলে আমি আর পারছি না, তখন ও গিয়ে ঠাকুমাকে বলে, ঠাকুমা আমি না এইরকম জিনিস দেখছি। ঠাকুমা প্রচণ্ড অবাক হয়ে বলেন, একটা কালো অবয়ব যেটা ধোঁয়ার মতো? বলো হ্যাঁ। তুইও দেখতে পাচ্ছিস? মানে ঠাকুমাও দেখে? এবার তো ও খুব অবাক হয়ে গেল, মানে তুমি জানো? বলছে এটা তো খুব অদ্ভুত লাগছে আমার কাছে ঘটনাটা, এই ঘটনা তো আমার জীবনের ঘটনা, এত বছর বাদে আবার তাকে দেখা যাচ্ছে, কি আশ্চর্য ঘটনা, তাহলে কি আমরা কোনো বিপদে পড়লাম? তো বলছে আমাকে বলো কি ঘটনা ঘটেছে, আমাকে বলো। তখন ঠাকুমা গল্পটা শুরু করেন। ঠাকুমা যখন বিয়ে হয়ে এসেছিলেন তখন একেবারে বাল্যবিবাহ, ওই 9-10 বছরে তার বিয়ে হয়েছিল। তারপর তার স্বামী কিন্তু মানে ওর ঠাকুরদা তখন বাইরে কোথাও চাকরি করতেন, আসতেন হয়তো উইকেন্ডে আসতেন বা ছুটি পড়লে আসতেন এরকম। তখন ওর ঠাকুমাকে দেখার জন্যে একজন খুড়শ্বশুর উনি আসেন ওদের বাড়িতে। খুড়শ্বশুরের কাছ থেকে ও যেটা পায়, উনি যেটা পান সেটা হচ্ছে একেবারে পিতৃস্নেহ বলতে যে জিনিসটা বোঝায় ঠিক তাই। তিনি মানে ওকে একেবারে সব দিক দিয়ে সাহায্য করতেন। ও যে বাচ্চা মেয়ে, বাচ্চা বউ, তার যাতে কোনো ধরনের অসুবিধা, হয়তো ও গিয়ে কেচে দিল, উনি গিয়ে চট করে মেলে দিয়ে আসলেন। উনি হয়তো রান্না করতে যাবেন, দে আমি কেটে দিচ্ছি। খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, এবং ও ভীষণ তাকে কাকাকে
সেই কাকা শ্বশুরকে ও ভীষণ ভালোবাসত। তো এর বেশ কিছুদিন বাদে যখন ওই ভদ্রমহিলা মানে ও ঠাকুমা যখন কনসিভ করেন, এরকম একটা দিনে, তখনকার দিনে কুপি জেলে রান্নাঘরে রান্না করতেন সবাই। তো সেই কুপি জেলে উনি ঠাকুমা রান্না করছিলেন, কোনো একটা মানে অসতর্ক মুহূর্তে ওনার কাপড়ে আগুন ধরে যায় ওই কুপি থেকে। তখন উনি ভীষণ জোরে চিৎকার করেন এবং ভয় পেয়ে যান বাচ্চা মেয়ে। ওই কাকা লাফিয়ে পড়ে এসে তাকে শাড়ির সমস্ত আগুন ঠাগুন নিভিয়ে দেন, কিন্তু তার নিজে ছিল ধুতি পাঞ্জাবি পরা, তার গায়ে বিভৎস আগুন ধরে যায় এবং এই মেয়েটি নিজেকে নিয়ে এত ট্রমাটাইজড হয়ে যায়, তখন তার পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হয়নি বা উনি বুঝতে পারেননি মানে ওনার গায়ে যে মানে কাকার গায়ে যে এইভাবে আগুন লেগে যাবে। পাড়ার লোকেরা যখন আসে তখন কিন্তু ওনার 90% বার্ন হয়ে গেছে, 90% বডি পুড়ে গেছে একদম, মানে উনি কিছু নেই বলতে গেলে। যাই হোক, কোনো রকমে ওনাকে ধরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, মেডিকেল কলেজে এনাকেও নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার বলে যে এর সেরকম কিছুই হয়নি, যেটুকু আছে এটা আমরা কালকেই ছেড়ে দেবো। কিন্তু ওনার অবস্থা সিরিয়াস এরকম সিরিয়াসই হয় যে সেই রাত্রিটা কিন্তু পার হয়নি। ওর স্বামীকে বা বাড়ির সমস্ত লোকে মানে খবর পাড়ার লোক দিয়ে নিয়ে আসে, কিন্তু সেই রাত্রে উনি কিন্তু মারা যান, কাকা শ্বশুর মারা যান। কিন্তু সেটা ওর ঠাকুমাকে, সোমার ঠাকুমাকে কিন্তু জানানো হয়নি, বহুদিন বাদে জানানো হয়েছে। যেহেতু এর সঙ্গে এত দুজনে এত ঘনিষ্ঠ, এত সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক, ভীষণ, আর বিশেষ করে ও যখন মানে অন্তঃসত্ত্বা অবস্থা, সেই জন্য বাড়ির লোকেরা ঠিক করে যে না, একে এখন বলার কোনো দরকারই নেই। ভালো, উনি কিছুই জানেন না। ভোরবেলা না, বেলা 10টা নাগাদ ওনার স্বামী ওনাকে ছাড়িয়ে নিতে আর মানে বাড়ি নিয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে। তখন এসে যখন ওনার সামনে বসে বলে চলো রেডি হয়ে নাও, তখন ওঠো এবার আমরা যাব। তখন উনি বলে জানো তো কাকা এসছিলেন। ভদ্রলোকের তো সাংঘাতিক অবস্থা, মুখের অবস্থা, কারণ উনি একমাত্র শ্মশানে যাননি, খবু বাবারা বোধহয় যায় না, কিছু একটা এরকম আছে নিয়ম, ওনাকে কেউ যেতে দেয়নি, কিন্তু বাকিরা তো তখন শ্মশানে বা হয়তো দাহ হয়ে গেছে। তখন বলল মানে কাকা এসেছিলেন? বলে হ্যাঁ, কাকা এসে ভোরবেলা আমার মাথার সামনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, মারে আমি একটু যাচ্ছি, আমার কাজ পড়েছে, আমি একটু যাচ্ছি বাবা, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, তুমি খুব সাবধানে থাকবে, আর একটা কথা মনে রেখো, জীবনে যখনই কোনো বিপদে পড়বে আমি এসে তোমাকে রক্ষা করব, সব সময় তোমার কাকা তোমার পাশে থাকবে। আচ্ছা, এই কথাটা কিন্তু ওনাকে বলে যান এবং বলে যে সেই কাকাকে কিন্তু আমি তারপর থেকে যতবার যে বিপদেই পড়ি না কেন, তখন আমি তার উপস্থিতি টের পেয়েছি এবং এইভাবে পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি এতদিন বাদে আমার নাতনিকে দেখা দিচ্ছেন কেন? তাহলে তো একটা কিছু বিপদ হয়েছে, তাহলে তো সেটা আমারই বিপদ। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, হ্যাঁ, ওনাকে কতদিন পর জানানো হয় যে উনি? হ্যাঁ, ওনার যখন মানে সোমার বাবার জন্মের পর, তারপর ওনাকে জানানো হয়েছিল যে সেই কাকা কিন্তু সেই রাত্রেই মারা যান। সেটা ওনার কাছে সাংঘাতিক শকিং ছিল আর কি, কিন্তু মেনে তো নিতেই হবে। তার আগে সে ওই কাকা শ্বশুরের দেখা, তার আগেও কিন্তু যখন তার মানে নানান রকম, একজন মা হতে গেলে তো তার অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, তখন কিন্তু তার উপস্থিতি উনি ফিল করেছেন। যখনই উনি কোনো অসুবিধার মধ্যে পড়েছেন তখন কিন্তু কাকার উপস্থিতি উনি টের পেয়েছেন, কিন্তু উনি এটা বুঝতে পারেননি যে আমি যাকে দেখছি বা এটা কাকাই, কারণ ওরকম যদি কালো অন্ধকার একটা কিছু দেখায়, উনি তো জানেন যে কাকা বেঁচে আছে, তার বাড়িতে আছে, উনি তো ওটা রিলেট করতে পারেননি। কিন্তু তো পরে যখন জানতে পেরেছেন যে কাকা ওই রাত্রেই মারা গেছেন, তখন ওনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এবং এটা ওনার কাছে কি বলবো, একটা আশীর্বাদের মতো উনি সেটা ভাবতেন আর কি, যে আমার সঙ্গে আমার যে কোনো, যত বড়ই আমি বিপদে পড়ি না কেন, আমাকে কিন্তু একজন আছেন যিনি ঈশ্বরের মতো আমাকে রক্ষা করবেন। তো সোমা যখন এই ঘটনাটা শুনলো তখন সেও ভীষণ অবাক হয়ে যায়। তখনও ঠাকুমা যেটা বলেন যে তাহলে কিন্তু আমার বাড়িতে
কিছু বিপদ আছে, কারণ অনেক বছর আমি কিন্তু কাকার উপস্থিতি টের পাইনি। তাহলে এখানে যখন আবার উনি এসেছেন, তাহলে আমাকে এক্ষুনি এর কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন উনি কলকাতারই একটি খুব নামকরা কালী মন্দিরের একজন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন। পুরোহিত পুরো ব্যাপারটা শোনেন, শুনে বলেন যে এইটুকুই শোনেন, কিন্তু মানে কাকা ঘটিত বা ও যে এই জিনিসটা দেখতে পাচ্ছে বা কিছু, এইটাই ভালো করে শোনেন। শুনে বলেন, এর আগে কি কোনো ঘটনা ঘটেছিল? এর আগে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তখন বলল যে হ্যাঁ, ও 6 মাস অসুস্থ ছিল, এই হয়েছিল। তখন ওকে জিজ্ঞাসা করেন, কি ঘটেছিল বলো তো বাবা, কি ঘটেছিল এমন? মানে 6 মাস তুমি অসুস্থ হলে, তার ঠিক আগে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, কি রেখেছিলে? আচ্ছা, ওই পুরোহিত প্রশ্ন করতে থাকেন। তখন এই হওয়ার পর বললেন যে ঠিক আছে, তোমরা 2 দিন বাদে এসো। আমি মানে তার নিজস্ব একটা কিছু পদ্ধতি আছে যে তাতে উনি পুরোটা জানবেন। মা বলেনি যে ও কবরস্থানে গেছে? হ্যাঁ, সেটা কিন্তু ওকে সবটাই বলেছেন। কে এই ঠাকুমাকে কিন্তু আগে বলেনি, পুরোহিতকে কিন্তু ওর মনে পড়েছে যে হ্যাঁ, আমার সঙ্গে এটা হয়েছিল, এবং ওই সেই বৃদ্ধাকে ও দেখেছিল বা কবরকে জড়িয়ে বসেছিল, এই সমস্ত ঘটনায় কিন্তু ও আর কিছু লুকায়নি, লুকানোর প্রয়োজনও হয়নি, ও পুরোটাই তাকে ডিটেলে বলে। এরপর যেটা হয়, 2 দিন বাদে ওই পুরোহিত মশাই ওদেরকে যেতে বলেন। যাওয়ার পর ওরা যখন যায়, তখন বলে যে আমি একটা জিনিস ওকে দিতে হবে আমার। তার কারণ পোর্টাল শব্দটা তো তখন ব্যবহার হতো না। তখন বলেন যে ওর সঙ্গে অশরীরীদের বা অন্য লোকের, উনি অন্য লোক বলেছেন, অন্য লোকের একটা দরজা কিন্তু ওর সামনে খুলে গেছে, এবং ও যে কবরটিকে জড়িয়ে ধরে বসেছিল সেটি কিন্তু একটি খুব অল্প বয়সী ছেলে ছিল, যে ওর সাথে চলে এসেছে। আচ্ছা, সেটা একটি অল্প বয়সী ছেলে ছিল, সে ওর সঙ্গে চলে এসছে। প্লাস ওই যে মহিলাকে ও দেখেছে, সে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। এবং তার হাত থেকে বাঁচানোর জন্য, এই ছেলেটিকে তো আমি সরিয়েই দেব, তার হাত থেকে বাঁচার জন্যে সারা জীবনের জন্যে তোমাকে একটি জিনিস ধারণ করে রাখতে হবে, এবং কোনো অবস্থাতেই ওটা তুমি খুলতে পারবে না। আমি তোমাকে একটা জিনিস দেব। এবং যেহেতু এই দুমুখী আক্রমণ ওর উপরে হয়েছে, তখন ভদ্রলোক জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার সঙ্গে যে ছিল তার কি হয়েছিল? তখন ও ঠাকুমা বলে, হ্যাঁ সে তো পরের দিন তো তার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বললো এটা হবেই, এটা জানা কথা। সেও তো কিন্তু তার উপর দিয়ে অল্প গেছে, সে যেহেতু আরেকটু ছোট, তার উপর দিয়ে অল্প গেছে, কিন্তু ওর উপরেই সাংঘাতিক হয়েছে, কারণ ও ভয় পেয়ে অজ্ঞানও হয়ে গিয়েছিল। তো যেহেতু ওর উপরে মোটামুটি দ্বিমুখী আক্রমণটা হয়েছে, সেটা বাঁচানোর জন্য ও মরেই যেত যদি ওই তোমার খুড়শ্বশুরের, তাকে উনি পবিত্র আত্মা বলছেন, সে এসে যদি ওকে প্রোটেক্ট না করতো। তিনি কিন্তু এসে গেছেন, তিনি বুঝে গেছেন যে একে কিন্তু নিয়ে চলে যাবে, ওই ছেলেটি কিন্তু একে নিয়ে চলে যাবে। তখন বলে তাহলে কি হবে? বলছে কিছু ভয় পাওয়ার কিছু নেই, যা যা করার আমি করব। এবং তারপর থেকে ও মানে তিনি কিছু যজ্ঞটজ্ঞ করেন, কিছু পূজা পাঠ কিছু করেন, তারপর ওকে একটি জিনিস দিয়েছিলেন, এবং সেটা কিন্তু ও আজও ধারণ করে আছে। কিন্তু এই কথাটা কিন্তু একেবারেই সত্যি ওর জীবনে। তারপরে ও বহুবার, আক্রান্ত শব্দটা আমি ব্যবহার করব না, ঠিক আক্রান্ত নয়, কিন্তু তাদেরকে মানে অন্য এন্টিটিকে বারবার ওর কিন্তু অভিজ্ঞতা হয়েছে, দর্শন হয়। হ্যাঁ, দর্শন না হলো তার উপস্থিতি। এবং শুধু তাই না, ওর যেটা অদ্ভুত একটা ব্যাপার, ও আমাকে বলেছে যে দিদি, আমি যে আমার ধারে পাশে আছে তাকে তো আমি ফিল করি, এবং শুধু ফিল করি না, সে পুরুষ না নারী সেটাও আমি বুঝতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে, কারণ এই ঘটনা আমি অনেকের কাছে শুনলেও এইটা স্পেসিফিক্যালি বলা যে এ কিন্তু পুরুষ বা এ নারী, মোটামুটি ও কিন্তু একটা বয়সটা তার বুঝতে পারে। এইটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে, এটা আমার কাছে খুব আশ্চর্য, এটা খুব অস্বাভাবিক, কিন্তু ও এটা পারে। এবং পরবর্তীকালে ও যখন খোঁজ খবর নেয় সেই ঘটনাটা নিয়ে, যখন ইনভেস্টিগেট করে, তখন কিন্তু দেখে ও ঠিক, এটা ওর সাথে একবার না অনেকবার, ও অনেকগুলো ঘটনা আমাকে বলেছে। মানে রিসেন্টও ওর সঙ্গে হয়ে যাচ্ছে আর কি, কিছু না কিছু ওর সঙ্গে ঘটে। যেমন আর কি ঘটেছে?
এটা তো ধরো ওর ক্লাস 7-এর ঘটনা বললাম। তারপরে আমি ওর কলেজ জীবনের একটা ঘটনায় চলে যাচ্ছি, যে এর মাঝখানে তো অনেক ছোটোখাটো ঘটনাগুলো ঠিক বলার মতো নয়, সেখানে সেরকম খুব একটা আমার মনেও খুব একটা রেখাপাত করেনি, কিন্তু বড় যে ঘটনা সেটাই আমি বলছি। সেটা হচ্ছে ও তখন অনার্স পড়ছে, কয়েকদিনের মধ্যেই ওরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ওদের ব্যাপারটা থাকবে। তখন ও ঠিক করে, ও আর ওর ঘনিষ্ঠ বন্ধু দুজনে মিলিয়ে বলে যে ইউনিভার্সিটিতে যাই, ওদের কিছু ইনফরমেশান লাগবে। ভালো, দুজনে মিলে গেছে। সেদিন ছিল শনিবার, এবং যখন ওরা ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছেছে তখন প্রায় 2:30-3টে মতো বাজে, এবং ওরা কিন্তু বেশি ছাত্রছাত্রীকে সেদিনকে দেখেন, ফাঁকা ইউনিভার্সিটি বেশ ফাঁকা। তো ওরা গিয়ে একটা লিফটের সামনে দাঁড়ায়, ওরা ধরো 5 তলায় যাবে। তা ওরা কল করে লিফট, কিন্তু বেশ কিছুক্ষণ বাদে লিফটটা নামে। তা নামার পর ওরা ভেতরে উঠে দেখছে যে একটি বেশ বয়স্ক একটি মানুষ টুলে বসে আছেন, লিফটম্যান। তখন জিজ্ঞাসা করে কোন তলায় যাবে, তখন ওরা বলছে আমরা 5 তলায় যাব। এরপর হঠাৎ ভদ্রলোক ওর দিকে তাকিয়ে, আমি তোমাদেরকে ওপরে নিয়ে যেতে এসেছি, কথাটা শুরুই করেন একটু অদ্ভুতভাবে, কারণ সাধারণত লিফটম্যান লিফটে যারা চড়ছে তাদের সঙ্গে খুব কথা বলেই না। এরপর দেখা গেল যে ওর দিকে তাকিয়েই উনি অদ্ভুত কিছু কথা বলেন, যে জীবনে ওঠার পথটা কিন্তু সবসময় দুর্গম থাকে, কিন্তু উঠতেই হবে। তোমার সঙ্গে ঈশ্বর আছেন, ঈশ্বর তোমাকে ওপরে উঠতে সাহায্য করবেন, কিন্তু জীবনে বহু মানুষ পাবে যারা তোমাকে টেনে নিচে নামাতে চাইবে। একজন লিফটম্যান এই সমস্ত কথা, অদ্ভুত দর্শনের কথা উনি বলতে শুরু করেন। এবং একটা জিনিস মনে রেখো, ওপরে ওঠাটা যেহেতু খুব কঠিন, পিছলে পড়ে যেও না। আমি জানি তুমি অনেকটা ওপরে উঠবে, ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন, আর আমি তোমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি। এই কথাগুলো বলতে বলতে কিন্তু লিফট সঠিক জায়গায় এসে থামে এবং ওরা নেমে যায়, এবং দুজনেই খুব অবাক হয়ে ভাবে যে এই কথাগুলো বলবার অর্থটা কি, এই কথাটা হঠাৎ আমাদেরকে বললো কেন। তখন ওই বান্ধবীওয়ালা আমাকে কিন্তু বলেনি, একেবারেই তোকে বলেছি কিন্তু। তো তারপর যখন ওরা দুজন ওই করিডোরের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, দেখে বেশিরভাগ ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে, ওরা যে ডিপার্টমেন্টে গেছিলো সেটাও বন্ধ। এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটাতে কোনো মানুষ নেই, কেউ নেই ওখানে, কোনো স্টুডেন্ট বা প্রফেসর কেউই নেই, পুরো সব বন্ধ থাকলে যা হয় ওদের দুজনের খুব অস্বস্তি হয়। আচ্ছা, খুব অস্বস্তি হয়, এবং সেটা কিসের জন্য হচ্ছে, কেন অস্বস্তি হচ্ছে সেটা ওরা বুঝতে পারেনি, কিন্তু ওদের মনে হয় যে আমাদের এক্ষুনি এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া দরকার। তা ওরা ওই লিফটের দিকে না এসে ওরা সিঁড়ির দিকে যায়, সেখানেও লিফট ছিল, কিন্তু ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসে বলে দেখ কলেজ থেকে এসছি তো একটু কিছু খেয়ে নিচ। ওরা ক্যান্টিনে ঢোকে, খাওয়া দাওয়া করে, খেয়েটে আবার বেরিয়ে আসে। তখন ওর সঙ্গে যে বান্ধবী সে বলে না রে, অমুক ডিপার্টমেন্টের অমুক প্রফেসরের সঙ্গে কিন্তু আমার দেখা করতেই হবে, আমি সেই জন্যই এসেছি। ঠিক আছে চল, তাহলে আবার উপরে উঠতে হবে। ওরা এসে আবার ওই লিফটটাকে কল করে, ওই লিফটের কাছেই কিন্তু আবার আসে ওরা, সেখানে আবার দাঁড়িয়ে রয়েছে, লিফট তো আর নামে না। তখন দেখে একজন বয়স্ক মানুষ এগিয়ে আসে, ওদের দেখে যেটা মনে হয় যে ইনি হয়তো লিফটের ধারে পাশে একটা, মানে অনেক সময় থাকে না অনেক ফ্লোরে, বা এটা যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোর, এখানে বসে থাকেন হয়তো উনি। তখন উনি এসে বলেন যে এই লিফট তো চলছে না, সেদিন ছিল শনিবার, বলে বৃহস্পতিবার দিন থেকে তো এটা আউট অফ অর্ডার হয়ে রয়েছে। আর সেই সুযোগে উনি যেন নিজেকেই নিজে বলছেন, সেই সুযোগে দেখো লিফটম্যান সেও আবার ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, কবে যে এটা সারানো হবে তা ভগবান জানে। ঠিক এর মধ্যে ওদের পেছন থেকে কয়েকজন প্রফেসর আর কি, তারা এসে বলেন এই লিফটটা এখনও সারানো হয়নি, এটা তো শুধুই প্রফেসরদের জন্যে, এটার মধ্যে বাইরের লোককে উঠতে দিও না। আর এই আমরা তো বয়স্ক মানুষ রে বাবা, ওঠা নামাকে এদিকে আমাদের পক্ষে চারটিখানি ব্যাপার নাকি, আবার ওঠো রে নামো রে, তো ভারী বিরক্তিকর, কবে সারানো হবে? যে এই তো স্যার দেওয়া হয়েছে, খোঁজ দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে, কবে লোক আসে কে জানে। তো ভালো, ওরা এবার নিজেদের দিকে তাকিয়ে ভাবে যে তাহলে আমরা
কিসে করে উঠেছিলাম, এই লিফটে করে, ডেফিনেটলি এই লিফটটা করেই আমরা উঠেছি, সঙ্গে কে ছিল, আর আমাদের সে কী বলল। তো এরকম অদ্ভুত কিছু প্রশ্ন ওদের মাথায় আসে যে ভাই এটা কি, দুজনের কিন্তু আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে ততক্ষণে, যে বুঝতেই পারছো দুটো একদম কলেজ পড়ুয়া দুই মেয়ে, তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে এবং ও শুধু বলতে থাকে এটা কী ছিল, এটা তাহলে আমাদের সাথে কি হলো, মানে এই ঘটনারও ওদের কাছে কোনো ব্যাখ্যাই ওরা পায়নি। তো এটা তো গেল ইউনিভার্সিটির কথা। এর বেশ কিছুদিন বাদে ওর পড়াশোনা শেষ হয়ে যায় এবং ওর মানে বয়ফ্রেন্ড, মানে দীর্ঘ বছরের তার সঙ্গে সম্পর্ক। তো এইরকম একটা সময় ওর কলেজে পড়া বা তারও কিছু আগে, যে কোনো একটা, আমি এক্স্যাক্টলি ইয়ারটা আমার মনে নেই, তখন ওর ভাইয়ের সঙ্গে, মা বাবার সঙ্গে ওরা আন্দামান ঘুরতে যায়। আচ্ছা। এবার আন্দামান ওরা গেছে, যাওয়ার পর ওরা যে হোটেলটাতে উঠেছে সেই হোটেলের একটা ঘরেতে বাবা মা রয়েছেন, আরেকটা ঘরে ও আর ওর ভাই। ওকে যখন দরজাটা খুলে দিচ্ছে, হোটেলের কর্মচারী যখন দরজাটা খুলছে, ও একটা জিনিস দেখলো যে এটা হচ্ছে একেবারে ওই ফ্লোরের লাস্ট ঘর। সামনে যেখানে বাইরের যে ব্যালকানির যে দরজাটা, ব্যালকানি বলবো না, মাঝখানে করিডোর যেটা, সেটার যে একদম শেষ প্রান্ত, মানে ওর ঘর থেকে বেরিয়েই যে জায়গাটা, সেখানে কাঁচ দিয়ে ঘেরা। কিন্তু সে সাধারণত কি হয়, কাঁচটা স্লাইডিং ডোরের মতো হয়, খুলে তুমি বাইরেটা দেখতে পাবে, বাইরেটা কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরেটা দেখা যাচ্ছে না মানে তুমি বাইরেটা দেখতে পাবে না। কাঁচের সামনে গিয়েও দাঁড়িয়ে, মানে কাঁচটা সরাবার কোনো উপায় নেই। ওর যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে যখন সামনে গিয়ে যখন একটু ঝুঁকি মারে, তখন ও নিচে দেখে, নিচের যে মাটিটা সেটা একটা বাগানের মতো কোনো একটা জায়গা ওর বলে মনে হয়, ওর পাশে গাছ টাছ দেখা যাচ্ছে। মাটিটা পুড়ে গেলে যেরকম কালচে মাটি, পুরো মাটিটা যেন মনে হচ্ছে ঝলসানো। এটা ওর কাছে খুব অদ্ভুত লাগে। তো যাই হোক, তারপর ও রুমের মধ্যে ঢোকে। রুমের ব্যাপারটা এরকম, মোটামুটি ঢুকেই ওয়াশরুমটা, তারপর একটা সরু মতো জায়গা দিয়ে ভেতরের ঘরটায় ঢুকতে হয়। ভেতরে অর্থাৎ তুমি ওয়াশরুমের থেকে যদি বার হও, যে জায়গাটা তুমি দাঁড়াবে, তুমি কিন্তু ঘরের পুরোটা দেখতে পাচ্ছ না, তোমাকে একটু সরে গিয়ে তারপর একটা কোণা দিয়ে ঘরের মধ্যে ঢুকতে হচ্ছে। ঘরের মধ্যে ঢুকে ওর যেটা খুব আবার ভালো লাগেনি, ওর তো ওই ভালো লাগা মন্দ লাগাটা ও খুব আগে বুঝতে পারে। ওর যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে একটা ওয়াল জুড়ে, সামনের যে ওর ওয়ালটা, সেটা পুরোটা জুড়ে পর্দা। ওর খালি মনে হলে পর্দাটা সরানো যাবে না, এই পর্দাটা আমি সরাবো না, এই একটা অদ্ভুত ওর অনুভূতি হয়েছে। সাধারণত আমরা কোথায় যাই, হোটেলে গিয়ে তাকে আমরা পর্দাই সরাই, পর্দা সরিয়ে দেখি বাইরেটা কিরম আছে, কিন্তু ওর যেন মনে হলো আমি পর্দাটা সরাবো না। তো যাই হোক, ওর ভাই সঙ্গে সঙ্গে বলছে আমি একটু ইয়ের কাছে যাচ্ছি, বাবা মার কাছে যাচ্ছি বলে সে বেরিয়ে চলে যায়। এবার ও নিজের জিনিসপত্র বার করে ও ওয়াশরুমে যায়, স্নান টান করবে। ওরা কিন্তু বেরোবে, খেয়ে দেই ওরা বেরোবে, ওদের সেই রকম প্ল্যানিং। ও যখন স্নান করছে, ওর মনে হয় খুব জোরে ইয়েটা চলছে, টিভিটা চলছে। তখন ও শাওয়ারটা বন্ধ করে বলে, ভাই তুই এসেছিস? এবার ট্রলিটা ধরাম করে কেউ টানলো, জিনিসপত্র এবার এই গোছানো, সমস্ত গোছানো যা হয় ভাই বোনের মধ্যে। দিদি চাচাচ্ছে, তুই আমি গিয়ে কিন্তু বার করে দেবো, তুই কিন্তু কিছু করিস না, চুপ। টিভিটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, টিভিটা বন্ধ হয়ে গেল। ওর তখন একটু অদ্ভুত লেগেছে, ভাই ভাই করে ডেকেছে, ভাইয়ের নাম ধরে ডেকেছে, ভাই কিন্তু কোনো আওয়াজ করছে না। ও তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখছে কেউই নেই। তো ভাই ঢুকবে, দরজা তো ভেতর থেকে বন্ধ, ও তো মেন দরজাটা ভেতর থেকে বন্ধ করে ঢুকেছে। তাহলে ভাই ঢুকলো কোথা দিয়ে? তাহলে কেউ ঢোকেনি। তাহলে টিভিটা, ওর একটা অদ্ভুত ইয়ে লেগেছে, ওর আবার সেই ফিলিংসটা ফেরত এসছে, আমি একা নই, এখানেই আমি এক্ষুনি কাউকে দেখতে পাবো। ও নিজে কোনো রকমে চেঞ্জ করে সোজা ভাইয়ের জামা কাপড় বার করে ও সোজা দৌড়ে বাবা মার ঘরে চলে গেছে। বাবা মার ঘরে গিয়ে বলছে ভাইকে, ভাই তুই এখানে চান করে নে, এখানে স্নান করে নে, আমি তো জামা কাপড় এনে দিয়েছি। তখন ভাই বলছে, দেখলে বাবা, ওই ঘরটা ও নিজে একা উপভোগ করবে, আমি ওই ঘরেই যাব। বলছে না, একদমই না, তোকে এখানে স্নান করতে হবে। তো সেখানে যাই হোক ঝড়াঝাটি হয়ে, ও যেহেতু দিদি, ওই জিতে গেছে,
ভাই ওখানে স্নান টান করে তারপর ওরা বেরিয়ে গেছে, বেরিয়ে চারপাশ ঘুরেছে। সেখানে তো ওর মানে ওরা সেদিনকে বোধহয় রস আইল্যান্ড ওই সমস্ত ঘুরে টুরে এসছে, খুব ভালো ঘুরেছে। সারাদিনে ওর একবারও এই হোটেলের কথা মনেও পড়েনি বা কিছুই হয়নি। ওরা রাত্রেবেলা ফেরত এসছে, এসে একদম ওরা খেয়ে দিয়ে ঢুকে গেছে এবং ওর বাবা বলেছে যেহেতু আমরা প্রত্যেক দিন সকালটাই ঘুরবো সেহেতু আমরা রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সবাই তাড়াতাড়ি খাবে। আর বলেছি বাবা মিলিটারি মানুষ, সব কিছু খুব ডিসিপ্লিন ইয়েতে চলতে ভালোবাসেন। তো ও এসে ওই পর্দার দিকে ভাইকে দেয়নি, ও নিজে পর্দার দিকে শুয়েছে আর দেয়ালের দিকে ভাইকে রেখেছে, দিয়ে ঘুমিয়েছে। তারপরে যেটাও আমাকে বলে, দিদি আমি তো চোখটা বন্ধ করতে পারছি না, কারণ চোখটা বন্ধ করলেই আমার মনে হবে যে আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা। এবং ওই পর্দাটা সে পর্দার আড়ালেই আছে, সে পর্দার আড়ালেই আছে এবং সে এক্ষুনি ঢুকে আসবে এবং সে ঢুকে মানে সে আমাকে কিন্তু দেখছে। তখন ওর যেটা মনে হয় যে ও নিজে খুব আস্তে করে হনুমান চালিসা চালিয়ে দেয়, চালিয়ে দিয়ে ওর সঙ্গে ওর মানে যে ওর হবু স্বামী আর কি, যে বর্তমানের স্বামী আর কি, সে ওকে একটা এরকম গীতা বা এই ধরনের কিছু একটা ওকে ছোট্ট একটা বই দিয়েছিলেন, সেইটা বার করে ও পাঠ করতে থাকে। কিন্তু কতক্ষণ সারাদিন যে মানুষটা ঘুরেছে, সব জায়গায় জার্নি করছে, কতক্ষণ সে জেগে থাকবে? সে একসময় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ ওর একটা প্রচণ্ড জোর চিৎকারে ওর ঘুমটা ভেঙে যায়। ও দেখে ভাই মাটিতে পড়ে আছে। আচ্ছা। ভাই মাটিতে পড়ে আছে, কারণ ও কিন্তু ভাই উঠে বসে বলছে তুই আমাকে এত জোরে পা দিয়ে মারলি। আচ্ছা, ভাই ওকে বলছে যে তুই আমাকে এত জোরে মারলি, ভাই তো মাটিতে। এ কি কথা? তখন দেখছে যে ওই কাঁচের একটা জাগ দিয়ে গেছিল, সেই জাগটা মাটিতে পড়ে গেছে। মানে ও দুটো আওয়াজ কিন্তু একসাথে পেয়েছে, জাগটা মাটিতে পড়েছে, ভেঙেছে, তার উপরে ভাই পড়েছে এবং ভাইয়ের কিন্তু এরকম ছোটোখাটো কাঁচটা আছে ইয়ে হয়েছে। ওর সঙ্গে সঙ্গে ফোন করে ইয়েকে ডেকেছে, কি বলে হোটেলের লোকদের ডেকে ফার্স্ট, হ্যাঁ, যে শিগগিরই আসুন না, এখানে আমার ভাই কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই তো ওকে যাচ্ছে তাই বলে আছে, তোর কোনো শোয়ার কোনো ইয়ে নেই, ছিঁড়ি নেই, এত বড় মেয়ে তুই আমাকে একবারে পা দিয়ে এমন মারলি যে আমি ছিটকে গিয়ে পড়লাম। কিন্তু ও বলছে দিদি আমি ওই দিকে ফিরেই ছিলাম না, আমি ভাইয়ের দিকে ফিরেই ছিলাম না এবং আমি এত ঘুমাইনি, কারণ সবে আমার চোখটা লেগেছে, আমি কিন্তু ওই দিকেই ফিরেছিলাম, পর্দার দিকে ফিরেছিলাম। এবং দুজনের মাঝখানে তখন কুলবালিশ রয়েছে। বলছে আমি যদি ওকে মারিও, ঘুমের মধ্যে যদি মেরেও থাকি, কোলবালিশটার কি হলো? কোলবালিশটাকে সরিয়ে তো আমার মারতে হবে ওকে, ওরকম ভাবে তো পায়ের তো হলে কোথাও না কোথাও কোলবালিশের মুভমেন্ট হবে, তার তো কিছু একটা সেটা যেরকম ছিল সেরকম রয়েছে। যেটা ঠিক আছে, ও বাবা মাকে আর কিছু বলেনি, ভাইকে মোটামুটি ফার্স্ট এড টেস্ট এড দিয়ে ও বলেছে আর কাঁচের জাগ দেবেন না, আপনারা স্টিলের জাগ ফাগ দেবেন। ঘরটা কি চেঞ্জ করা যাবে? তখন ছেলেটা ওর মুখের দিকে তাকিয়ে বলেছে না, এখন তো পুরো সিজন, এটা তো একদম পিক সিজন, এখানে তো এখন সমস্ত ঘরে লোক আছে, আমাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এসি রুম নিতে পারেন। ওরা কিন্তু নন এসিতে ছিল তখন, এত এসি ব্যাপারটাই আসেনি। তা বলছে না দরকার নেই, এটা খরচেরও তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, এইভাবে ও পুরোপুরির ভাইকে পুরো মানে গার্ড দিয়ে ও পরপর 3 রাত্রি ও জাগা। ও বললো আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি দিদি, আমি যখনই আমার মনে হয়েছে যে আমি ঘুমাবো আমার ভাইটাকে বোধহয় মেরে ফেলবে, আমাকে কিছু করতে পারছে না, কিন্তু আমার ভাইটার বোধহয় আরও কিছু অ্যাক্সিডেন্ট হবে। ওই ভয়ে কিন্তু বাকি 3 দিনও ঘুমায়নি। 4র্থ দিনের দিন ওর যেটা মনে হয়েছে, আচ্ছা বাবা মাকে এই ঘরে পাঠিয়ে দিয়ে আমি ওই ঘরে তো চলে যেতে পারি, আমি ওই ঘরে চলে যাব। সেদিনকে গিয়ে বাবা মাকে বলেছে যে তোমরা তো এই ঘরটা বেশি সুন্দর, এইখানে আমরা থাকবো। তো বাবা বলছে থাক, তারা ছেলে মেয়েকে এই ঘরে পাঠিয়ে দিয়েছে। ছেলেটা বলে হ্যাঁ তোর আজকে এই ঘর ওই ঘর, মানে ভাই যা হয় ভাইয়ের আবার ভাই বোনে আবার সেই খুনসুটি আর কি, হ্যাঁ তুই এখানে থাকলি। এইভাবে ওর লাস্ট দিন, মানে ওখানে বোধহয় ওরা দিন 7 ছিল, ওর ওই ভাইকে প্রোটেক্ট করতে গিয়ে, এবং সেখানে ওই যে আরেকটা ঘরে যে গেল, ওই যে দ্বিতীয় ঘরটায় শিফট করল, ওর
অনুভূতির কোনো চেঞ্জ কিন্তু হলো না। ওর ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছে যে কারোর খুব বাজে দৃষ্টি কিন্তু আমার এই ভাইয়ের উপরে আছে। এবং তারপর যেটা ও ফিল করতে শুরু করলো যে হয়তো এখানে একটা এন্টিটি না, একাধিকও হতে পারে। কেন? হঠাৎ ওর মনে হলো যে আমার মাথার দিকে কেউ দাঁড়িয়ে আছে, তারপরে মনে হচ্ছে না পায়ের দিকেও বোধহয় কেউ আছে। চোখ বন্ধ করলে এই জিনিসগুলো কিন্তু ওর হচ্ছে। এরপর যেদিনকে ওরা ওখান থেকে বেরিয়ে আসছে, ও তখন মানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা আর কি, যে এতদিন রাত্রেবেলা ওর ভালো করে ঘুম হয়নি। আর ভাইয়ের যে ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা বাবা মা মানে খুব সামান্য বলে ব্যাপারটাকে ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ও তো বলতে পারছে না যে আমি কিন্তু ভাইকে নিয়েই সবচেয়ে চিন্তায় রয়েছি। ও তো কাউকে বলতে পারছে, কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। এবার যেদিনকে ওরা চলে আসবে, লাগেজ সমস্ত বার করবার জন্য যে ছেলেটি এসছে, ও সোজা গিয়ে যে ঘরটাতে প্রথম ছিল সেই ঘরের পর্দাটাকেও সরিয়ে দেয়। সেটা কিন্তু ও যখন পর্দাটা সরাচ্ছে তখন কিন্তু একবার বলেছে সরানোর দরকার নেই, মেয়েটা বলেছে। বই না, যে যে স্টাফ, হোটেলের যে স্টাফ, সে বলেছে না না সরানোর দরকার নেই, কিন্তু ও সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়েও যেটা দেখতে পেয়েছে, দিদি এরকম ভয়ঙ্কর একটা যে বাড়ি হতে পারে, একটা বাড়ি পুরো ঝলসানো বাড়ি, পেছনে ওর থেকে কয়েক হাত দূরেই যে বাড়িটা ও দেখতে পাচ্ছে, মানে সেটা যদি পুরো আগুনে পুড়ে গিয়ে একেবারে মানে বেগুন পোড়া একটা বাড়ি যদি হতে পারে, সেই বেগুন পোড়া একটি বাড়ি ওটা ওখানে রয়েছে। তখনও ছেলেটিকে চেপে ধরে, কী ব্যাপার, কী বলো তো, এখানে এই বাড়িটা কিসের? বলছে চলুন বাইরে, চলুন বাইরে গিয়ে বলবো, বলে ওদেরকে বাইরে নিয়ে এসছে। ওখানে যখন ব্রিটিশ আমল ছিল তখন ওখানে বেশ কিছু মানুষ ওখানে থাকতো, এবং তাদের সঙ্গে কিছু একটা সমস্যা তৈরি হওয়াতে এক রাতে ওই বাড়ির সমস্ত সদস্যকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইংরেজ আমলে এটা তাদের কীর্তি। এবং ওই বাড়িটা পুড়িয়ে দেওয়ার পর ওই পুরো এরিয়ার মধ্যে কিছু ছিল না, কোনো মনুষ্য বসতি ওখানে যারা যারা ছিল তারা বাড়ি ছেড়ে, তাদের প্লট ছেড়ে তারা চলে যায়, তারা ওখানে থাকতে পারেনি। এবং এই হোটেলের যে মালিক, সে কি করে, সামনের জমিটাকে কিনে নেয়, সে কিন্তু পেছনের জমিটাকে হাত দেয়নি। তো সে ওখানে সমস্ত কিছু ভালো মানে ব্যবস্থা করে পুজো পাঠ করে ঠরে এই হোটেলটা চালু করেছে। কিন্তু ও বলে দেখুন এই কথাগুলো যদি আপনারা বাইরে গিয়ে বলেন আমাদের তো হোটেলে বদনাম হয়ে যাবে। কিছু কিছু রুমে কিন্তু কিছু এইরকম অত্যাচারগুলো কিন্তু হয়, সেই জন্য আমরা ওই পর্দাটাকে কিন্তু এখান থেকে সরাই না। তো আমরা এটা তো মহা বিপদের ব্যাপার, আমি তো নিজে ফিল করেছি যে কিছু একটা হয়েছে। বলে হ্যাঁ, ওই ভাই যখন পড়ে গেছে ওই ঘটনাটা যখন আমাদেরকে বলেছেন আমরা তো সবটাই জানি, কিন্তু দিদি মানে কি বলবো, তাহলে আমার চাকরি চলে যাবে। ছেলেটি বাঙালি এবং মানে কলকাতার ছেলে আর কি। তো তখন ওর যেটা মনে হয়েছিল যে ওখানে এমন কিছু ভয়ঙ্করভাবে ওদেরকে মারা হয়েছে যে ওই যে কাঠের কিচ্ছু নেই, কোনো কাঠ দেখা যাচ্ছে না, কিন্তু বাড়িটা তো একেবারে ঠিক এই শব্দটাই ব্যবহার করেছে যে একদম বেগুন পোড়া বাড়ি বলতে যা বোঝায়, বেগুন যেরকমভাবে পুড়ে যায় ঠিক সেরকমভাবে পুরো বাড়িটা ওখানে পোড়া। এবং কেন যে ঠিক তার সামনের প্লটটাতেই, ওইটা তো একই জমি ছিল, সামনে আবার প্লট করে আবার বিক্রি করে আর কি এই ভদ্রলোক হোটেলটা কিনেছেন বা বানিয়েছেন। তার বললো আমি পুরোটাই ফিল করে এসেছি এটা, মানে ওই বাড়িটা যেই প্লটের ওপর ছিল সেই প্লটেই হোটেলটা তৈরি হয়েছে। হ্যাঁ, ফাঁকা সামনে যে জায়গাটা ছিল সেইটাতে হোটেলটা তৈরি হয়েছে। তার মানে কতটা বড় ভেবে দেখো যে ওই প্লটটা কত বড় ছিল আর কি। কিন্তু সেখানে ওর যেটা মত যে ওখানে বেশ কিছু যারা খুব অত্যাচারিত হয়ে ভয়ঙ্কর মৃত্যু যাদের হয়েছিল আর কি, তারা কিন্তু এই জায়গাটা ছেড়ে যায়নি। এতগুলো মানুষকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় সেটা তো এমনিতেই অভিশপ্ত জায়গা, অভিশপ্ত, তার উপর সেই প্রেতেদের মুক্তি নেই সেখান থেকে, খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক। এবং তারা ওই যে মানুষ এসে, আমার যেটা মনে হচ্ছে যে এই যে একটা মানুষ সে এখানে বেড়াতে এসছে, সে এখানে ঘুমাচ্ছে, এইগুলোই বোধহয় ওরা সহ্য করতে পারে না। ওদের কাছে কোনো তৃপ্তি বা ওরা এত অতৃপ্ত যে
কেউ কোনো একটা সুখ ভোগ করছে বা কেউ সুখে ঘুমিয়ে আছে, এই জিনিসটাই হয়তো তাদের কাছে ভীষণ বিরক্তিকর, এটাও হতে পারে। হতে পারে যে এই জিনিসগুলো দেখলে বা অন্যের শান্তি, অন্যের স্যাটিসফ্যাকশন বা অন্যের তৃপ্তি দেখলে তাদের অতৃপ্ততাটা আরো বাড়ে, আরো বেড়ে যায়, আরো নিজেদেরকে আরো ভাবে যে আমরা আরো অসহায় ফিল করে, এরকম আরো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি তাদের চাহিদাটাও হতেই পারে। যদি বেঁচে থাকতাম তাহলে আমরাও করতে পারতাম সেটাই। এই যে তুমি তোমার যে পরিচিত মানুষের কথা বললে, মানে সোমা, যাকে তুমি অ্যাড্রেস করছো সোমা বলে, আমি তার কথা ভাবছিলাম যে একটা মানুষ যদি মানে আমাদের ইহলোকের একটা মানুষের সাথে যদি পরলোকের কোনো দরজা খুলে যায়, তাহলে তার জীবনটা ঠিক কতটা অদ্ভুত হতে পারে। হ্যাঁ, এবং মাঝে মাঝে সেটা খুব অত্যন্ত বেদনাদায়ক, এবং সেটা ওর যে ট্রিপটা, সেটা ওর কাছে একটা কি ছিল যে আমাকে সবসময় ভাইকে প্রোটেক্ট করতে হবে, না হলে আমার ভাইয়ের হয়তো ভীষণ একটা কিছু বিপদ হয়ে যাবে। এই যে ওর অনুভূতিটা, ওর তো মানে তার মানে রাতগুলো ওর কি ভয়ানক গেছে, খুবই ভয়ঙ্কর গেছে। ও একটা জায়গায় ঘুরতে গিয়েও না সেখানে নিজের 200% দিয়ে ঘুরতে পারছে। ইনফ্যাক্ট তুমি যখন ইউনিভার্সিটির কথাটা বললে, এটা ভীষণ আশ্চর্যজনক যে একটা লিফট যেখানে 3 দিন 4 দিন পুরোপুরি বন্ধ, সেখানে লিফটে উঠেছে, ওকে কেউ একজন অনেক জীবন দর্শনের কথা শুনিয়েছে, তারপর আবার যখন ফেরত আসতে গেছে দেখেছে সেই লিফটটা চলছে। আর সব থেকে আশ্চর্যজনক আমার লেগেছে যেটাকে অবস্থানের ঘটনাটা। হ্যাঁ, ওটা তো ভীষণই একটা ব্যাপার। ওই যে মহিলাটি ঢুকেছিল সেটা কি ছিল, কারণ সাধারণ স্বাভাবিক মানুষের অত বয়স, ও বলল দিদি অসম্ভব, যেন 1000 বছরের বলিরেখা তার মুখের মধ্যে রয়েছে। সে তার যে কত বয়স হতে পারে, 100 বছর বয়স হলেও তার কিন্তু এইরকম মুখের অবয়ব হয় না, এটা ওর বক্তব্য আর কি। তো এই ঘটনা কিন্তু তারপর ওর সাথে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হোটেলে যে ঘরটাতে ওরা উঠেছিল সেটা হচ্ছে 209, রুম নাম্বার 209। এই 209 কিন্তু ওকে দীর্ঘদিন তাড়া করেছে। আচ্ছা, 209 এই ব্যাপারটাতে ওর যেটা হয়েছে, পরবর্তীকালে ও বিয়ে হয়েছে বা হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে গেছে বা বাচ্চাকে নিয়ে গেছে, যেখানেও যায় না কেন ওর সাথে এই জিনিসটা বহুদিন, যতদিন না ওর হাজব্যান্ডকে পুরোপুরি খোলাখুলি কথাটা বলে বারণ করেছে, ততদিন ওর সাথে এটাই হয়েছে। ও 209 নম্বর রুমই পায় এবং সেখানেই ওর কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটে। 209 নম্বর রুমই যেন ওর সাথে ওর জন্যে ওয়েট করে, যেখানে সেটা অনলাইনে বুকিং হোক, আজকাল তো বেশিরভাগ অনলাইন বুকিং হয়। তারপর ও হাজব্যান্ডকে বারণ করে যে আমি 209 রুমে আর কিছুতেই যাব না। মানে ও যখনই হোটেল বুক করছে কোথাও ঘুরতে গিয়ে, ওর ভাগ্যে 209 নম্বর রুমটাই পড়ছে। এবং এটা মানে অদ্ভুত ঘটনা। এবং আন্দামানে যখন 209 রুমটা ওর মনে ছিল, এর বেশ কিছু বছর বাদে যখন ওর স্বামী স্ত্রী এবং বাচ্চা বেড়াতে গেছে, ওরা গিয়েছিল এটা সাউথ ইন্ডিয়ার কোনো একটা জায়গায়, আমার এক্স্যাক্টলি জায়গাটা আমার বলার দরকার নেই। তো সেখানে গিয়ে ওরা কি করেছে, শুধু ওরা 3 জন যায়নি, ওটা ওদের মোটামুটি ফ্যামিলি ট্যুর, মানে ওদের পরিবারে আরও অনেকেই আছে। মনে করো হায়দ্রাবাদকে সেন্টার করে ওরা ঘুরছে। তা হায়দ্রাবাদ সিটিতে একটি হোটেলের মধ্যে ওর বাকি ফ্যামিলি রয়েছে, তারা ধারপাশটা দেখছে। ওর কিছু একটা মানত বলতে পারো বা কিছু, ওর কোনো একটা জায়গায় সেখানে ও হাজব্যান্ডকে নিয়ে, সেটা কিন্তু হায়দ্রাবাদ থেকে একটু দূরে, একটু ভেতরে, সেখানে ও যায়। এবং সেখানে হোটেলে গিয়ে ও যখন ঢোকে, ও যখন রুমে ঢুকতে যাচ্ছে, ও তাকিয়ে দেখে ওটা 209 নম্বর রুম। যখনই 209 নম্বর রুমটা ও দেখে, ওর কিন্তু ভেতরে অস্বস্তি হতে শুরু করে, পালপিটেশন। হ্যাঁ, একটা খুব। আর তখন ওর কিন্তু মেয়ে কিন্তু এই ধরো 4-5 বছরের মেয়ে। তো ওরা যে হোটেলটাতে উঠেছিল তার বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা পুরো রাউন্ড, মানে মাঝখানটা ফাঁকা, চারপাশ দিয়ে তুমি ঘুরে আসতে পারবে, পুরো লবিটা দিয়ে তুমি ঘুরে আসতে পারবে। তো সবকটা ঘরই তুমি দেখতে পাচ্ছ মোটামুটি। তো সেখানে ওদের আবার কোনো আত্মীয় বা পরিচিত বন্ধু ওদের সঙ্গে হোটেলে দেখা করতে আসে।
বাচ্চা মেয়েটি সে এই গোলটা ধরে দৌড়চ্ছে, দৌড়ে দৌড়ে খেলছে, এবং হোটেলের কর্মচারীরা বলছে কোনো চিন্তা নেই, ও বাইরে খেলুক না, কোনো অসুবিধা নেই। আর ওরা দরজাটা খুলে রেখেছে, ওরা অনেকক্ষণ ধরে গল্প টল্প করেছে, বাচ্চা কিন্তু ঘুরছে অনেকক্ষণ ধরেই দৌড়াদৌড়ি, তার সে খুব মজা পেয়েছে, এরকম একটা গোল, এত বড় একটা জায়গা। রাত্রেবেলা ওরা খাওয়া দাওয়া করে শুয়েছে। ও তো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে তারপর ও যখন নিজে ও একটু প্রার্থনা করে তারপরে ঘুমায়। যখন প্রার্থনা করে ও ঘুমাতে গেছে, ওর হাজব্যান্ড খুবই টায়ার্ড ছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছেন, আর বাচ্চাটি তো আগেই ঘুমিয়েছে। ওর হঠাৎ আবার একটা অদ্ভুত ফিলিংস হয়েছে। তখন ওর মনে হচ্ছে যে কি ব্যাপার, কি এখানে এখানে আবার কি, এখানে কি আমি সত্যিই কিছু ফিল করছি? আমি কি নিজেকেই নিজে প্রশ্ন করছি, আমি কি সত্যিই কিছু ফিল করছি নাকি আমি ভুল করছি? যাই হোক, ও চোখ বন্ধ টন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। ওর পরিষ্কার মনে হচ্ছে কোনো একটি বাচ্চা, সে মেয়ে, সে ওদের ঘরের মধ্যে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, দৌড়চ্ছে, তখন তো ওর তো আর ঘুমোতে পারছে না। এবার ও আবার উঠে বসে চারপাশে দেখছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। এবার ওর হাজবেন্ড বিরক্ত হচ্ছেন যে আরে তুমি লাইটটা জ্বালাচ্ছ কেন বারবার, বাচ্চাটা জেগে যাবে, কি হবে? ও তো বলতে পারছে না যে আমি এরকম জিনিস দেখছি। এইভাবে কিন্তু ও সেদিনকে রাতটাও গেল, মানে ও যেখানেই যাচ্ছে, ও যতবার ঘুমোতে যাচ্ছে ততবারই ওর মনে হচ্ছে কেউ দৌড়চ্ছে, সে হাঁটছেও না বা দাঁড়িয়েও রয়েছে না, সে দৌড়চ্ছে। এই ঘটনাটা যখন ঘটে তার পরের দিন সকালবেলা উঠে ওরা ওই হায়দ্রাবাদ ফিরে যাবে। হায়দ্রাবাদে ওদের জন্যে ও তার বোধহয় কোনো একজন রিলেটিভের সঙ্গে ওর হাজব্যান্ড কথা হচ্ছে, ও শুনছে। ও রুম বুকিং হয়ে গেছে, হ্যাঁ রুম নাম্বার কত? ও 209, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা যখন ঘটেছে ও বলে আমি কিন্তু হায়দ্রাবাদ যাচ্ছি না, আমি এক্ষুনি এই হোটেল থেকে বেরোবো এবং আমি হায়দ্রাবাদে ওই হোটেলে উঠবো না। মানে তুমি এক্ষুনি রুম চেঞ্জ করো, 209টা আমি কিছুতেই যাব না। বলছে একই কথা, 209 ওকে তো ছাড়ে না। ও বলছে না আমি কেন তুমি কেন বলছো 209তে কি আছে? বলছে এই রুমটাও তো 209। বলছে হ্যাঁ 209, আমি আরেকবার 209-এর পাল্লায় পড়বো না। তখন ওর হাজব্যান্ড বলছে কি হয়েছে? বলছে আমি তোমাকে সব কলকাতায় গিয়ে বলবো, তুমি ইমিডিয়েট রুমটা চেঞ্জ করো। ভালো কথা, হাজব্যান্ড শুনেছে। হ্যাঁ, মানে বাইরে গিয়ে তো কেউ চায় না যে এই তুচ্ছ একটা জিনিস নিয়ে কারোর মুড খারাপ হোক। তা উনি রুমটা চেঞ্জ করে তারপরে হায়দ্রাবাদে ওরা আসে, সেখানে ওদের কোনো প্রবলেম হয়নি, পুরো ফ্যামিলির সঙ্গে ঘুরে টুরে তারপর কলকাতায় ফিরেছে। কলকাতায় ফিরে সেই একদিন ও নিজের মায়ের কাছে ঘটনাটা বলছে যে মা জানো, আমি না এরকম রাত্রেবেলা যতবার আমি চোখ বন্ধ করছিলাম, আমার কাউকে ওখানে বলিনি। তখন কিন্তু ওর ফ্যামিলি মেম্বাররা অনেকেই আছে, ওর হাজব্যান্ডও রয়েছে, ও কিন্তু কাউকেই কিছু বলেনি। বলছে আমি কিন্তু পুরো ফিল করেছি যে এখানে কেউ দৌড়চ্ছে, ঘরের মধ্যে কোনো বাচ্চা মেয়ে দৌড়চ্ছে। মেয়েটা বাইরে ঘুরছিল, সে হঠাৎ মা তোমাকে একটা ঘটনা বলা হয়নি, 5 বছরের মেয়ে, তুমি চিন্তা করো। মা একটা ঘটনা ঘটেছিল, তোমাকে তো আমি বলিনি। কি বাবু কি হয়েছে? বলছে আমি যখন ওরকম গোল করে ঘুরছিলাম তখন একটা রুম আমি দেখলাম যে এইটুকু যেন দরজাটা ফাঁকা, ওখানে তো প্রচুর রুম, চারপাশেই তো পুরো। তখন আমি যখন যাই তখন আমি দেখছি যে বাইরে কিন্তু একটা বড় তালা ঝুলছে, কিন্তু আমার মনে হয়েছে ভেতরে কেউ আছে। ঠিক আছে, তখন ও বলছে, ও হিন্দিতেই বলেছে কে আছো ভেতরে, কে আছো? কোনো উত্তর নেই। ঘরের ভেতরটা ঘুরঘুটে অন্ধকার, ও কিছু দেখতে পায়নি। পরের বার যখন ও ঘুরে এসছে তখন ও দেখছে দরজাটা বন্ধ। এতক্ষণ তো ফাঁকা ছিল, তালা ছিল একটা বড়, তালা এখনও রয়েছে, কিন্তু এবারও যখন দরজাটা ঠেলে ও কিন্তু কোনো মানে সেটা কিন্তু আর ফাঁক হয়নি। এবার ও যেটা করেছে, ছেলে মানুষ তো, ও দরজাটার উপরে ধাম ধাম করে মেরেছে। যে মুহূর্তে মেরেছে ভেতর থেকেও ধাম ধাম করে আওয়াজ হয়েছে। এটা বাচ্চাটাই বলছে? এটা বাচ্চাটা বলছে যে মা আমি আবার মেরেছি। কই হ্যাঁ, বলে আবার মেরেছে ভেতর থেকে, আবার ঠিক ছোট। বলছে মা ও কিন্তু আমার বয়সী, ওখানে যে আছে সে কিন্তু আমার বয়সী, সে ছোট্ট। কারণ ও যে হাইটে থাপ্পড়টা মারছে, উল্টো দিক থেকে সেই থাপ্পড়টা এই দিকে পড়ছে, তাহলে সে ও ধরেই নিচ্ছে যে সেও ছোট আমার হাইটে, সেও ঠাস ঠাস করে ওখানে মেরেছে, কিন্তু সে কোনো কথা বলছে না।
তখন ও তাকে বলেছে যদি তোমার ইচ্ছা হয় তুমি আমার ঘরে এসো, আমরা দুজন খেলবো, ছোটাছুটি করবো। ও তাকে নিমন্ত্রণ করে এসছে। তখন তারপরে ও মাকে বলেছে, মা তাহলে কি সেই কিছু এসছিল, সেই বাচ্চাটা এসছিল? কারণ ও তো এটা বুঝতে পারছে না, ও তো বাকিটা বুঝতে পারছে না যে মা তাকে দেখতে পাচ্ছে না বা কে। ওর মনে হচ্ছে যে ওর ভেতরে কোনো বাচ্চা আছে, তাহলে সেই এসছিল, আমি যাকে ইনভাইট করেছি এসো আমার সঙ্গে খেলবে। এবং সে কন্টিনিউয়াসলি দৌড়ে গেছে ওর কাছে। ও তখন বলেছে না না এটা তুমি ভুল করেছো, ওটা কিছু ব্যাপার না, তালা দিয়ে ভেতরে কে থাকবে, বাইরে থেকে কখনো তালা দেওয়া থাকে নাকি? তুমি যদি বাড়ির ঘরে থাকো আমি কি তোমাকে বাইরে তালা দিয়ে দেবো? ও যা হোক করে বুঝে গেছে, মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ছোটো বাচ্চাটিকে। কিন্তু সে বড় হয়ে কিন্তু সে এখনও ব্যাপারটা মানে বলে যে আমি কিন্তু পরিষ্কার শুনেছি যে আমি যে হাইটে থাপ্পড়টা মারলাম, যে কটা থাপ্পড় মারলাম, যদি দুটো মারি তো সে ভেতর থেকেও দুটোই কিন্তু ঠাস ঠাস করে তার উত্তরটা দিচ্ছে, তিনটে দিলে তিনটেই দিচ্ছে। আর ও তো ওটা মজা পেয়ে গেছে। ও আবার এক রাউন্ড ঘুরে এসে ও আবার একটা কিছু বলে। লাস্টে ওকে যখন নিজের ঘরে যাওয়ার আগেও বলে গেছে তুমি আমার ঘরে আসতে পারো, আমরা কিন্তু দুজনে খেলা করব। তো এবার তো ওর মা বলেন যে না তাহলে তো মেয়েও কিছু ফিল করছে বা কিছু। তো যাই হোক, ও সবসময় চেষ্টা করে যাতে মেয়ে যাতে এই জিনিসটা বুঝতে না পারে। স্বাভাবিকভাবে যে কোনো মাই সেটা চাইবে না কি যে মেয়ে যেন এর হাত থেকে মুক্তি পায়। তো এরপরে যে ঘটনাটা ওর সঙ্গে, এই আরেকটা ঘটনা হলো যেটা কিনা মেয়ে ওকে পুরো সাক্ষ্য দিল আর কি, যে হ্যাঁ আমি কাউকে দেখেছিলাম। তো তারপর থেকে ওর হাজব্যান্ড যখন জানেন যে 209-তে আর নেওয়া যাবে না, এখন কিন্তু আর 209-তে ওরা যায়ও না, কিন্তু তার মানে যে ও বেঁচে গেল তা কিন্তু ভাবার কোনো কারণ নেই। ওর মা এই ঘটনাগুলো একদম বিশ্বাস করেন না। তিনি তো একজন মিলিটারির স্ত্রী, তিনি কিন্তু একদম এগুলো বিশ্বাস করেন না এবং সবসময় বলে তুইও এসব ভুল দেখছিস, তোর একটা মনের ভুল। মেয়ের ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে, সেও হয়তো এটা কিছু ভুল শুনেছে, বাকি এটা ভুল। তো ভেরি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, সে তার মেয়ে এবং মা এই দুজনকে নিয়ে ওরা ভাইজ্যাগ গেছে। আমি জায়গাটার নাম বলছি কিন্তু অবশ্যই হোটেলের নাম বলা যাবে না। সেখানে গিয়ে ওরা যেদিনকে ওরা গিয়ে পৌঁছেছে, পরের দিন বাকি ফ্যামিলি মেম্বাররা যাবে। একটা ঘরের মধ্যে গিয়ে ওদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। ওরা ভেবেছিল যে আরও আগে ওদের ট্রেন লেট ফেট ছিল। যাই হোক, সেখানে গিয়ে মেয়ে বলে যে বাবা আমি আর করতে পারবো না, আমি ট্রেন জার্নি করে এসেছি, তোমরা বেরোলে বেরো, আমি ঘুমো। বলে মেয়ে গায়ে চাপা দিয়ে সে একদম ঘুমিয়ে পড়েছে। তা সোমা তার মাকে নিয়ে বলছে চল মা আমরা একটু ধারপাশটা একটু দেখে আসি, আজকের দিনটা কেন নষ্ট করব। মাকে নিয়ে বেরিয়েছে। তা ওদের ঘরেও কিন্তু ঠিক সেই রকম বেশ বড় পর্দা আছে। ঘরে ঢুকেই দেখেছে সেই দরজা, এই জানালা এবং তার সামনে বড় বড় পর্দা আছে এবং পর্দাটা ও সেদিনকে সরিয়ে দেখেছে পাশে একটা বিল্ডিং, তার কিন্তু শুধু দেওয়ালটা দেখা যাচ্ছে। পাশে ওটাও হয়তো হোটেলেরই কোনো অংশ বা অন্য কিছু হবে, কিন্তু তার সেই দিকে কোনো জানালাও নেই, দরজাও নেই, কিছু নেই, পুরো টানা একটা বড় ওয়াল দেখতে পেয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর যেটা হয়েছে যে ও মাকে নিয়ে বাইরে, ও নিচে নেমে কিছু খেয়েছে টেয়েছে, তারপর বাইরে বেরিয়েছে। ঘণ্টাখানেক যখন ওরা ঘুরেছে তখন মেয়ের ফোন, মা তুমি কোথায়? বলছে আমি এরকম অমুক জায়গায় ঘুরছি, চলে এসো। কেন রে? সোমার মেয়ে বলছে কেন রে, কী হলো? বলছে না তুমি এসো, আমার না খুব খিদে পেয়েছে, আমি নিচে লবিতে বসে আছি। ঠিক আছে তুই অর্ডার করে দে, আমি গিয়ে টাকা দিয়ে দিচ্ছি। ভালো। ও এসে যখন হোটেলে পৌঁছেছে, ও কিন্তু মেয়ের গলা শুনেই বুঝেছে যে মেয়ে ওকে ডাকছে এবং সেটা খুব আর্জেন্ট কল, সেটা একটা সমস্যা হয়েছে। তা স্বাভাবিকভাবে মেয়ের মা সে তো দৌড়ে এসে দেখছে যে মেয়ে পুরো মুখ পুরো অন্যরকম আর কি। যাই হোক, সে খাওয়া দাওয়া করেছে, খেয়ে দিয়ে তারপরে বলছে মা ওপরে চলো। ওপরে গেছে। কি ব্যাপার? বলছে আমি তো এখানে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে আমি হঠাৎ
একটা স্বপ্ন দেখি। স্বপ্নটাই যে আমার মাথার কাছেই একটি মেয়ে দাঁড়ানো, এবং সে আমাকে এইভাবে দেখছে। দেখতে দেখতে মা, আমি তাকে পরিষ্কার ফিল করেছি, সে আমার হাতটাকে তুলে এরকমভাবে সোজা করে দিল। আচ্ছা, হাতটা তো পাশে ছিল, হাতটা পাশে, সে এরকমভাবে সোজা করে দিল, হাতটাকে সোজা করে দিল। এই সময় কিন্তু এবার একটা মানুষ হাত সোজা করে কতক্ষণ ঘুমোতে পারে? তার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে ও কিন্তু দেখেছে আমার হাতটা এরকমভাবে সোজাই হয়ে রয়েছে। ও আর কোনো দিকে তাকায়নি, লবিতে চলে গেছে, একদম লবিতে চলে গেছে। দিয়ে বলছে মায়ের ঘরটা কিন্তু খুব একটা সুবিধার না। তাও মা তো ভীষণ, তোরা কি রে, যেখানে যাবি, যে হোটেলে যাবি তোরা এরকম, তিনি একদম খুব জোর বকা দিয়েছে। তো আমি বলছি একদম চুপ করে থাক, ঠিক আছে আমি দেখছি। তো এর মধ্যে কিন্তু ওর নিজেকে প্রোটেক্ট করার জন্য ও কিন্তু আরও বেশ কিছু জায়গা থেকে, এয়ারপোর্টের কাছে আমি শুনেছি একটি মাজার বা এ ধরনের কোনো একটি অন্য ধর্মের একটি জায়গা থেকেও কিন্তু, সেখান থেকেও কিন্তু ও প্রোটেকশন নিয়েছে, এবং সেটার পর থেকে ও অনেকটা ভালো আছে, অনেকটা কম দেখে বা ফিল করতে পারে, কিন্তু দেখে না, ফট করে কিছু দেখে না। তো যাই হোক, তো মেয়ে যখন এরমভাবে বলেছে, সেটা তো খুব সিরিয়াসলি নিয়েছে। এবার রাত্রেবেলা ঘুমোচ্ছে, তিনজনেই ঘুমিয়ে পড়েছে। এবার কোনো একটা আওয়াজ হওয়াতে মা উঠে বসেছে। আচ্ছা, কিছু একটা আওয়াজ। সোমার মা, ওকে, যিনি অত্যন্ত সাহসী মহিলা এবং একদম ওদের সব সময় কথাগুলো উড়িয়ে দেন যে না, হতেই পারে না, এটা অবিশ্বাস্য ব্যাপার। তিনি উঠেছেন এবং উঠে ওনার মনে হয়েছে যে ওই পর্দার ওপাশে কিছু একটা আছে, ওকে, বা বাইরের দিকে কিছু একটা হচ্ছে। উনি গেছেন এবং পর্দাটাকে সরিয়েছেন। এখন সরানোর পর উনি দেখেছেন এই যে উল্টো দিকের যে দেওয়ালটা, যেখানে দেখা যাচ্ছে, মানে বাইরে কিন্তু একটা কি বলে, একটা বারান্দা মতো আছে, তার ওপাশে, সেখানে গ্রিল দেওয়া, তার ওপাশে কিন্তু উনি দেখতে পাচ্ছেন একটা বিভৎস মূর্তি, একটা ভয়ঙ্কর মূর্তি। এবং সেটা হচ্ছে কি বলবো, একটা আগেকার দিনে আমরা যদি ছোটবেলায় দানব বা রাক্ষস এই বলতে যে মূর্তিগুলোকে আমরা কল্পনা করতে পারি আর কি, যে ছবিতে আমরা যেগুলো দেখেছি, সেই ধরনের একটা ভয়ঙ্কর জিনিস। এবং সে, মানে ওনারা তো বোধহয় 4 তলায় ছিলেন, সে মাটিতেই বোধহয় দাঁড়ানো, তার ওইটুকু দেখতে পাচ্ছেন। সে পরিষ্কার এরমভাবে তাকিয়ে রয়েছে, ওই মহিলার দিকেই তাকিয়ে রয়েছে, মায়ের দিকেই তাকানো। এখানে তার মাটি দেখেছে নাকি জীবন্ত? কোনো জীবন্তই তো কিছু, মূর্তি মানে ইয়ে না, মানে কিছু মাটি টাটির সেই সেন্সে নয়, মানে মূর্তি মানে একটা ছায়া মূর্তি বা কোনো একটা পরিষ্কার অবয়ব দেখতে পাচ্ছে, যেটা কিনা ওই রকম ভাবে দেয়ালের মধ্যে রয়েছে, এবং সে একদম পরিষ্কার এরকম ভাবে ওনার দিকেই, কিন্তু তার চোখটা একটু নিচু, মানে সে কিন্তু 4 তলার থেকেও আর একটু উঁচুতে, মানে তাকে এরমভাবে দেখতে হচ্ছে। উনি সোজাসুজি দেখতে পাচ্ছেন না, এরমভাবে দেখছে না কি, ওইখানে বাইরেটা মুখটা দেখা যাচ্ছে, সে একদম এরমভাবে ওর দিকেই তাকানো, এবং সেটা ভয়ঙ্কর, এবং সেটা বিরাট, একটা বিকট আকৃতির একটা কিছু। উনি ওটা বন্ধ করেছেন, এইটুকু ওরা শেষ অবধি, মানে ভয়চটেই হয়তো ওই পর্দাটা উনি টেনে দিয়েছেন। টেনে দিয়ে এবার বিছানায় বসে এত জোরে কেঁপেছেন যে সোমার ঘুম ভেঙে গেছে। উনি ঠক ঠক করে কাঁপছেন আতঙ্কে, ভয়ঙ্কর কেঁপেছেন। তখনও উঠে আর কোনো দিকে না তাকিয়ে মা করে জড়িয়ে ধরে, মা কিচ্ছু হয়নি, উনি তো বুঝে গেছে যে মা ভয়ানক কিছু দেখেছে। জল টল খাও মা, না আমার কোলে শো বলে মাকে কোলে শুয়ে আর মানে চেপে ধরে সেই কাঁপুনি তার থামিয়ে রেখে দিয়েছেন। মা আবার ঘুমটুম পাড়িয়ে দিয়েছে, কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আর উনি বলেছেন আমি হোটেলে আর একদিনও থাকবো না, মানে কালকেই চলে যাবো আমি, পরের দিন। তখন ও কোনো ডিসকাশনেই যায়নি যে তুমি কি দেখেছো বা বাইরে কিছু আছে কি না, কোনো চ্যালেঞ্জের জায়গা বা কিচ্ছু না। মাকে একদম যতটা শেল্টার দেওয়া যায় আর কি, সেরকমভাবে পরের দিন সকালবেলা উঠে ওর মা বলেছে আমি এই হোটেলে থাকলে কিন্তু মারা যাব। আমি যা দেখেছি, মানে উনি আজ জীবনে এই কথাটা কখনো কোনো দিন বলবেন না যে কিছু নেই বা এটা হতেই পারে না,
বা এটা কি, ওনার সঙ্গে উনি যে জিনিসটা দেখেছেন তার মানে তুলনাটা উনি দিতে পারেন না, মানে উনি বর্ণনাটাই দিতে চান না মেয়েকে। তো ও বলে যে তারপর থেকে মাকে আমি যত ঘটনা বলি মা কিন্তু চুপচাপ শুনে যান, আর কিন্তু কোনো চ্যালেঞ্জে যান না বা বকাবকিও করেন না আর কি। তো ওর বক্তব্য হচ্ছে যে বাইরে যে ওটা কী ছিল এটা তো আমি কিছুই বুঝতে পারলাম না, তবে ঘরের মধ্যে যে কিছু একটা ছিল সেটা কিন্তু ও নিজেও ওরকম আবছা আবছা ছেঁড়া ছেঁড়া কিছু স্বপ্ন ওরও এসছিল, কিন্তু যেহেতু মেয়ের সঙ্গে খুব সে একদম উপুর হয়ে দেখছে, এবং ও কিন্তু এই স্বপ্নটা ও দেখেছে যে কেউ একজন দাঁড়ানো, সে কিন্তু মেয়েকে দেখছে। যে তার পরের দিন যেহেতু ওই হোটেল ছেড়ে ওরা অন্যদিকে চলে গেছে আর কি, সেই নিয়ে ওরা আর কিছু মানে এটাকে আর ভেবে কি হবে আর কি, যা হওয়া তা তো হয়েই গেছে, এরকম একটা সিচুয়েশনে রয়েছে আর কি। আমি শুধু একটা কথা ভাবছি যে এরা কতদিন ধরেই একই জিনিস সাফার, একই জিনিস চলছে ওদের কারণ সঙ্গে। ওরা যেখানেই ঘুরতে যায় হ্যাঁ এই ঘটনা ঘটছে, ওরা বাড়িতে থাকলেও কখনো না কখনো এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ ও কলেজে যাচ্ছে একই রকম ঘটনা ঘটছে, একদম। কোথাও না কোথাও আর 5টা মানুষের তুলনায় জীবনটা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পেজটা একটা সবসময় তুমি একটা যদি একটা আতঙ্ক, একটা ইনসিকিউরিটি, একটা মানে ভয়ে ভয়ে যদি কেউ জীবন কাটায়। আবার দেখো সেটা 3 প্রজন্ম, হ্যাঁ একেবারে 3 প্রজন্মের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। যদি আমি সোমার ঠাকুমার কথা ধরি তাহলে সেক্ষেত্রে ওনার কাকা শ্বশুর ওনাকে প্রোটেক্ট করত, কিন্তু না আমি 3 প্রজন্ম বলছি, ও সোমার মা, সোমার মেয়ে, এই দিকটাও দেখো, এদিক দিয়ে মা মেয়ে আর কি বলছি, এট দ্য সেম পয়েন্ট অফ টাইম ওরা এফেক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি সোমার ঠাকুমার কথাটাও ধরছি যে সেও এরকম কোনো না কোনো প্রেতাত্মার দ্বারাই তো সে প্রোটেক্টেড, তো সোমার ক্ষেত্রেও তাই হলো। আমার খারাপ লাগছে একটা জায়গায় যে একটা মানুষের জীবন কতটা প্যাথেটিক লেভেলে মানে খারাপের দিকে যাচ্ছে, কারণ যখনই ও কোথাও যাচ্ছে সেখানকার নেগেটিভ এনার্জি ওকে অ্যাট্রাক্ট পেয়েছে, 209 নম্বর রুম ওকে অ্যাট্রাক্ট করছে। আমি এটা জাস্টিফিকেশন অনেকক্ষণ, আমি ঘটনা শুনতে শুনতে এটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে 209 নম্বর কেন, ডেভিলস নাম্বার না, তাও তো নয়, 209 যে 11 আসছে সেটাও নয়, আমি অনেক কিছু ক্যালকুলেশন করছিলাম মাথায়, বাট আমি এখনো অবধি বুঝতে পারলাম না যে 209 নাম্বারটাই কেন। এটাতে হতে পারে ওর পোর্টাল যেটা খুলে গেছে সেটার সাথে কোনো কানেকশন, কোনো কারণে কোনো একটা দিকে লিংক তো নিশ্চয়ই আছে। তারপর ও আন্দামানে গেল, সেখানেও এই ঘটনার পেছন ছাড়ছে, ও ভাইজ্যাক গেল, সেখানেও একই সমস্যা। তো কোথাও না কোথাও কারোর না কারোর সাহায্য নিয়ে আমার মনে হয় ওর এই জিনিসটা কাটিয়ে নেওয়া খুব দরকার। হ্যাঁ ও যেটা বলতে চাইছে সেই সন্ন্যাসীর ঘটনা, যে কোনোদিনই এটা খুব যে ওর পক্ষে খুব মারাত্মক ক্ষতিকারক হবে সেই জিনিসটা আর হবে না, কিন্তু এই ধরনের অভিজ্ঞতাগুলো তো একটা, এই যে ওর মা যে দেখলেন, ওর মার তো বয়স হয়েছে, তার তো একটা কিছু খারাপ কিছু হয়ে যেতে পারতো। ব্যাপারটা কি হয় জানো তো, ধরো তোমার চারপাশে কেউ একটা লোহার বর্ম পরিয়ে দিয়েছে, কেউ তোমাকে মেরে ফেলতে পারছে না, কিন্তু রোজ আঘাত করছে, এটা তো তোমার লাইফকে একটা বাজেভাবে ইম্প্যাক্ট করছে না, তোমার অরাটাকে নষ্ট করছে, তোমার যে একটা ভালো ইয়ে রয়েছে, মানে তোমার যে নিজস্ব অরার একটা ভালো শিল্ড রয়েছে সেটা তো নষ্ট হচ্ছে। এটা হয়তো তোমায় মেরে ফেলতে পারবে না, কিন্তু এই কারণে তুমি মানে অনেক রকম রোগের সংক্রমণ তোমার হতে পারে। তবে ও যেটা রিসেন্ট আমাকে বলেছে যে এগুলো তো ও যে নেগেটিভ জিনিসটাকে ফিল করে সেটার কিছু অভিজ্ঞতাও আমার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু ও বলছে দিদি আমার জীবনে কিছু ভালো অলৌকিক জিনিসও কিন্তু আছে, সেটাও আমাকে পরে বলবে আর কি বলেছে। তো আমার মনে হয় পাশাপাশি ওর পজিটিভ কিছু ওকে যেটা ওকে পুরোপুরি রক্ষা করে, সেটা আমি এখনো আমার শোনা হয়নি, সেটা আমি পরে শুনবো। তো এই ঘটনা কিন্তু মানে আরও আছে, এটা আমি বলতে পারছি। আর আজকে যদি সব ঘটনা শুনতে চাই তাহলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার, সেটাই। তো আজকে আমরা এই কটাই ঘটনা শুনলাম, আমার ভীষণ ভালো লাগলো, কারণ এরকম একটা ঘটনা, যে ঘটনাটা একটা মানুষের জীবনের মানে সে নিজেও জানে না কবে শেষ হবে না, এবং সে এটা মেনে নিয়েছে, এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগলো, যে মানুষ কতটা অসহায় হলে এরকম নির্মম সত্যিগুলোকে মেনে নিয়ে তার জীবনের সাথে। আবার হয়তো পাশাপাশি এটাও ওর কাছে একটা বিরাট মানসিক শক্তির একটা কোনো একটা ব্যাপার আছে যে এর বেশি কিছু হবে না, না এটা ও ভাবছে, বাট ওর মেয়েও আছে একটা, ওর বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষও রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এফেক্ট করতে পারে। কারণ তুমি একটা জিনিস দেখবে, আমরা মানুষরা যেখানে বসবাস করি
কিছু মাস কিছু বছর যাওয়ার পর সেখানে আমাদের দেখা দেখি আরও মানুষরা আসতে শুরু করে, রাইট? সেই তো ভূত প্রেত প্রেতাত্মাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম হয়। একটা দুটো তিনটে প্রেতাত্মা যখন আসছে ওর সাথে ইন্টারাক্ট করছে, এরকম নেগেটিভ এনার্জি যখন ওর সাথে কানেক্ট করছে, তাদের সাথে সাথে কিন্তু অনেক খারাপ প্রেতাত্মারাও ওর সারাউন্ডিংসে চলে আসতে পারে, যেটা কিন্তু ওর ক্ষেত্রে বা ওর বাচ্চা বা ওর মা বা ওর হাজব্যান্ড তারা তো প্রোটেক্টেড নয়, তারা তো মানে ওই যে ওর ঠাকুমা যার কাছে যেই পুরোহিতের কাছে পুজো করিয়ে ওকে একটা প্রোটেকশন দিয়েছিল, ওর পুরো পরিবার বা ওর বাড়ি তো প্রোটেক্টেড নয়, ঠিক আছে? তো এটা কিন্তু ওর জীবনে একটা খারাপ দিক বয়ে আনতে পারে, সেটা হয়তো ও এখন রিলেট করছে না, বাট কখনো না কখনো হয়তো করতে পারে। এটা আমি যতটুকু পড়াশোনা করেছি এই সাবজেক্টটা নিয়ে, তার পার্সপেক্টিভ থেকেই তোমাকে বলছি যে ওর এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু যদি এই জিনিসগুলো বাড়তে থাকে, কারণ প্রথম যে ঘটনাটা তুমি যদি ওর ক্লাস 7-এ যে ঘটনাটা ঘটেছিল সেটার সাথে যদি আমি ওর কলেজের মানে ইউনিভার্সিটির ঘটনাটা দেখি, তাহলে সেটা কিন্তু খুব সূক্ষ্ম একটা ঘটনা। ওর লিফটে জাস্ট একটু কাউকে দেখেছে, সে ওকে কিছু জীবন দর্শনের কথা শুনিয়ে চলে গেছে। তারপরে চলে এলো এই আন্দামানের ঘটনাটা, রাইট? সেখানে গিয়ে কিন্তু ওর সাথে যে ঘটনাটা ঘটলো আর তার সাথে ভাইজ্যাগে যে ঘটনাটা ঘটলো, ভাইজ্যাগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ানক। আমি যদি ধরেই নিই যে রাক্ষস জাতীয় বা দানব জাতীয় কিছু দেখেছে, তার মানে কিন্তু ডিমনের দর্শন করে ফেলেছে, যেটা ন্যাচারালি হয় না। মানে অন্যান্য পোর্টালের সাথে কি তার মানে সোমা এতটাই কানেক্টেড হয়ে যাচ্ছে যে এতটা হায়ার এনার্জেটিক এন্টিটি ওকে দেখা দিচ্ছে। আচ্ছা, তো এইটা খুব চিন্তার বিষয়। আমি জানি না ও কতটা স্টেপ নেবে এই ব্যাপারে, বাট নিয়ে ফেলাটা উচিত। যাই হোক, ভীষণ ভালো লাগলো তোমার সাথে আজকের এপিসোডটা করে। বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা, বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা জানতে পারলাম। কোথাও না কোথাও ঘটনাটা আমাকে একটু নক করেছে, তার কারণ হচ্ছে একটা মানুষ যে সারা জীবন ধরে এরকম একটা জিনিস হবে বই চলেই যাচ্ছে এবং সেটা চলেই যাচ্ছে, এটা খারাপ লাগলো। তো বর্তমানে তুমি বললে এমন কিছু ঘটনা ঘটছে, আমরা চাইবো যে তুমি আগামী কোনো পডকাস্টে এসে সেই ঘটনাগুলো আবার আমাদের সাথে শেয়ার করো। আমি তো ভীষণভাবে ইন্টারেস্টেড শোনার জন্য। তো তুমি আমাকে একটা কথা বলো, আজকে যে প্রথমবারের মতন তুমি কোনো পডকাস্টে এলে, তো এই গল্প বলাতে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন আর তোমার কেমন লাগলো? না, আমি প্রথমে তো যথেষ্ট ভয় পেয়েছিলাম, মানে আমি সকাল থেকেই খুবই ভয় পেয়েছিলাম যে আমি আদৌ কিছু বলতে পারবো কিনা, কিন্তু তার এই পডকাস্টে ঢোকার আগে তোমার সঙ্গে কথা বলে আমি একদমই ফ্রি হয়ে গেছি। আমি জানি না কতটা বলতে পারলাম আর কি, সেই ভয়ের কিন্তু আর কোনো রেশ আমার ভেতরে নেই। খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আশা করতেই পারি তুমি আবার আসবে গল্প বলা? নিমন্ত্রণ করলে নিশ্চয়ই আসবো। অবশ্যই, তোমার যেন সবসময় নিমন্ত্রণ থাকবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, ভীষণ ভালো থেকো, এরকম ঘটনাই নিয়ে এসো। আমি আবার ফেসবুকে গিয়ে তোমার ঘটনা শুনবো, আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা সত্যি ভূতের গল্প দেখো তারা ওই গ্রুপে গিয়ে কিন্তু মধুমিতা আন্টিকে ফলো করতে পারো, ভীষণ সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসে এবং নতুন নতুন অনেক বইও তোমার পাবলিশ হচ্ছে যেখানে তুমি অনেক রকমের গল্প লিখেছো। আমাকে একটা কথা বলো, আমি ভূত প্রেতের বাইরে গিয়ে একটু কথা বলছি, যে তুমি কি গল্প লেখো বেসিক্যালি? আমি যেটা লিখতে পছন্দ করি সেটা হচ্ছে সামাজিক বেশি, নানান পরিবারের ঘটনা। তো যেটা যে গল্পটা খুব মানে একটু মানে মানুষের কাছে একটু সাড়া পেয়েছে আর কি, সেটা কিন্তু একেবারেই 100 বছর আগের ঘটনা দিয়ে আমি শুরু করেছিলাম। 100 বছর আগে? 100 বছর আগের। আমার কলেজের বন্ধু গ্রুপে একদিন কথা হলো যে আমার বান্ধবী আমাকে বলল যে, বা সবাইকেই বলল যে হ্যাঁ রে, অম্বুবাচী কবে? তো তার কয়েকদিনের মধ্যে অম্বুবাচী ছিল। তখন আমার মনে পড়লো যে আমার ঠাকুমার কাছে আমি বেশ কিছু ঘটনা শুনেছি, সেগুলো কিন্তু প্রায় 100 বছর আগের ঘটনা। তখন অম্বুবাচী ব্যাপারটা একটা খুব অদ্ভুত একটা কালচার ছিল। ওকে, হ্যাঁ, সেটা নিয়ে এখন অতটা সেই বৈধব্য ব্যাপারটা নিয়ে তো এখন সেই ভয়ঙ্কর মানে ক্রুয়েলটি আমাদের সমাজের যে বিচ্ছিরি দিকগুলো সেগুলো তো অনেকটা আমরা বেরিয়ে আসতে পেরেছি। তো সেই ঘটনা নিয়ে আমি একটা লিখেছিলাম এবং সেটা ফেসবুকেই পোস্ট করেছিলাম এবং গল্পটা ওখানে হয়তো 900 থেকে 1000-এর মধ্যে শব্দ ছিল আর কি, একটা গ্রুপে পোস্ট করলাম। তারপর থেকে আমি মোটামুটি ধাক্কা খেয়ে ওই গল্পটা আবার শুরু করলাম যে এই গল্পটা এখানে শেষ করা যাবে না। কিন্তু এই ঘটনাটা লেখার পেছনে তারপর সেটা একটা উপন্যাস হয় এবং 3টে পার্ট সেটার উপন্যাস হয়েছে, কিন্তু আসল যেটা এর পেছনে যারা রয়েছেন সেটা কিন্তু আমার পরিবার।
ওকে। আমি ওই যুগটাকে আমার ঠাকুমা, আমার বাবা, আমার পিসিদের কাছ থেকে আমাদের গল্প বলাটা আমাদের একটা ফ্যামিলির একটা অঙ্গ বলতে পারো। ওকে। আমাদের 3 প্রজন্ম আমরা এক জায়গায় বসে রাত্রেবেলা যে আমাদের গল্প হতো, সেখানে ভূত অলৌকিক থেকে সামাজিক থেকে তখনকার দিনের সমাজটাকে আমি এত ভালো চিনি, এত সেটা আমার এই গল্পটা লিখতে আমার সুবিধা হয়েছে। বা পরবর্তীকালে যে আমি ভূতের গল্পও যে লিখি, সেটার পেছনেও কিন্তু আমি আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, এই যে বললাম যে এসবিজিতে আমি শুরুই করেছিলাম, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা বা অদ্ভুত ঘটনা যেগুলোর কোনো ইনফ্যাক্ট তোমার সাথে আমার যখন প্রথম ফোনে কথা হয়েছিল তখন তুমি আমাকে একটা ঘটনা বলেছিলে যে গাছ থেকে কিছু একটা নৌকায় পড়ে গেল, সেই ঘটনাটা আমাকে বলেছিলে। তো ভীষণ ক্রিপি ছিল ঘটনাটা। যাই হোক, সেই ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না। তো তখন ওটাও মনে হয় তোমার পরিবারের আমার বাবার সম্পর্কে দাদু, উনি মারা যান ভয় পেয়ে। মানে নৌকা থেকে মানে জাস্ট উনি নামার পরেই মনে হয় দেহত্যাগ করেন কিছুক্ষণ সময়ের গ্যাপ। হ্যাঁ, মানে উনি এত ভয় পেয়েছিলেন, মানে নৌকোর উপরে একটা কিছু পড়লো, তাকে উনি দেখতে পেলেন না কিন্তু ফিল করলেন, এবং সেটা আবার কিছুক্ষণ বাদে আবার নৌকো থেকে লাফ দিয়ে বেরিয়েও গেল। এবং এতে কিন্তু এতটাই উনি ভয় পেয়েছিলেন, একটা 20-22 বছরের ছেলে, উনি এতটাই ভয় পেয়েছিলেন সেই রাত্রে উনি মারা যান আর কি। তো এই ঘটনাগুলো শুনবো, মানে আমরা আজকে তো একটা দিনে তো সম্ভব নয় সব ঘটনা শোনার, বাট আস্তে আস্তে আমি চাইবো তুমি আরও অনেক পডকাস্টে আসো গল্প বলাতে, এসে এরকমই রহস্য রোমাঞ্চের অলৌকিক ঘটনাগুলো তুমি আমাদের সাথে শেয়ার করো। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। মানে তুমি ভয় পাচ্ছিলে কেন আমি জানি না, বাট তুমি যখন ঘটনা বলছিলে এখন আমার সেই বুক হয়ে শুনছিলাম তোমার ঘটনা। তো এপিসোডটা আজকের আমরা এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা আন্টির ঘটনা বা গল্প শুনতে চাও তারা সত্যি ভূতের গল্প ফেসবুক গ্রুপে গিয়ে, যেই গ্রুপটার অ্যাডমিন খুব সম্ভবত শ্রেয়া, হ্যাঁ শ্রেয়া, এবং ওখানে সবাই অনেকেই আছেন যারা ভীষণ ভালো গল্প বলেন আর কি। তো তাদের গল্প যদি তোমরা শুনতে চাও, বেশ ইন্টারেস্টিং ভীষণ। ওখানে কোনো ঘটনা নয়, বেসিক্যালি ঘটনার সাথে সাথে খুব ভালো ভালো গল্প ওনারা বলে থাকেন। তো সেই গল্প বা ঘটনা যদি তোমরা শুনতে চাও, তোমরা কিন্তু মধুমিতা সেনগুপ্ত প্রোফাইলটাকে ফলো করতে পারো। ভীষণ সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবেন। হ্যাঁ, তো যাই হোক, তো আজকের মতন আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আবার এসো, আমি এখন থেকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে।